আজকে আমাদের টপিকটা মেইনলি ছিল যে ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি টেস্টিং অফ প্ল্যান্ট ক্রুড এক্সট্রাক্ট। তো এর জন্য আমাদের স্টেপ হবে প্রথমে এক্সট্রাক্টটা তৈরি করা। তো যারা ফাইটোকেমিক্যালের ক্লাসটা করেছেন, আমার মনে হয় তারা বুঝতে পেরেছেন যে কিভাবে এক্সট্রাক্ট থেকে ক্রুড থেকে আমরা এক্সট্রাক্ট তৈরি করি। তারপরেও আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু ডিটেলসে বলছি। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন? কোনো প্রবলেম হচ্ছে কি? একটু রেসপন্স করবেন প্লিজ। প্রবলেম হয়নি, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আপনাদের কি রিসার্চ সম্পর্কে কোনো নলেজ আছে? বা কোনো টেস্ট কেউ কি করেছেন কখনো? জি, আচ্ছা। ল্যাবরেটরিতে কেউ টেস্ট করেছেন? এরকম কি আছে? প্লিজ একটু রেসপন্স করবেন। জি আপু, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। কোন ল্যাবরেটরি? ক্লিনিক্যাল ল্যাবরেটরি, ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি কোনটা? ক্রুড দিয়ে কি কেউ কাজ করেছেন? সরি? ক্রুড এক্সট্রাক্ট দিয়ে কাজ করেছেন? প্ল্যান্ট এক্সট্রাক্ট দিয়ে? হ্যাঁ। আচ্ছা, তো যারা করেছেন আমার মনে হয় তারা জানেন যে আমাদের যে কোনো ধরনের এক্সপেরিমেন্টে আমরা একটা প্ল্যান্ট সিলেক্ট করব, তো আমাদের অনেক ধরনের স্টাডি করে নিতে হয়, যেটাকে আমরা বলি লিটারেচার রিভিউ। হ্যাঁ, ওখান থেকে আমরা কি করি, একটা প্ল্যান্টের যে কোনো পার্টকে সিলেক্ট করি। হতে পারে সেটা আমাদের প্ল্যান্টের পাতা হতে পারে, তারপরে রুট হতে পারে, বা আদার কোনো পার্ট হতে পারে, যেটা আমাদের জন্য মনে হবে যে হ্যাঁ এটা দিয়ে কাজ হয় নাই আগে, আমি একটু এটা দিয়ে ট্রাই করি, বা আদার যে সুপারভাইজার আছে ওনার সাথে ডিসকাস করে আমরা একটা প্ল্যান্ট সিলেক্ট করি। তো আমি যখন কাজ করেছিলাম আমি মেইনলি মাশরুম নিয়ে কাজ করেছি, মাশরুমের ফুড বডি নিয়ে কাজ করেছি। তো অনেকেই আছে যে প্ল্যান্টের ইয়ে নিয়ে কাজ করে, ফ্রুট নিয়ে কাজ করে, দেন ফ্লাওয়ার, তারপরে লিফ। তো আমরা যেটা নিয়ে কাজ করি না কেন আমাদের প্রসেসটা কিন্তু সেম। বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, এখানে আমাদের আমাদের কি করতে হবে, ফার্স্টে আমরা যে প্ল্যান্ট পার্টটা সিলেক্ট করব, হ্যাঁ, ওই প্ল্যান্ট পার্টটা আমাদের কালেক্ট করতে হবে। দেন ওটার কিছু প্রসেসর রয়েছে এক্সট্রাক্ট তৈরি, যেরকম আপনি ওটাকে ড্রাই করবেন, দেন পাউডার ফর্মে করে তারপরে আমরা কি করি, একটা সুইটেবল সলভেন্ট, যেটা আমরা মনে করবো যে হ্যাঁ দিস সলভেন্ট ইজ পারফেক্ট ফর দিস এক্সপেরিমেন্ট। তো আমরা এই সলভেন্টটা সিলেক্ট করব। বেসিক্যালি আমরা করি কি, ইথানল, দেন ইথানল আছে, তারপরে ইথাইল অ্যাসিটেট, এনহেক্সেন, যেটা আমাদের কাছে সুইটেবল মনে হয় সেটা দিয়ে টেস্ট করি, তাই না? তো ওই এক্সট্রাক্টটাকে আমাদের কি করতে হবে, ওই সলভেন্টের মধ্যে সোক করে রাখতে হবে, তাই না? আর এটা মোটামুটি 10 থেকে 15 দিনের জন্য রাখতে হয়। তারপরে আমরা ফিল্টার করি, তারপরে রোটারি ইভাপোরেটর দিয়ে আমরা যত ময়েশ্চার আছে, তারপরে সলভেন্ট আছে, এগুলোকে রিমুভ করার পরে ফাইনাল যে ড্রাইড ফর্মটা পাই, দ্যাট ইজ দ্য এক্সট্রাক্ট। আমরা এটা নিয়েই কাজ করি। তো অনেকেই আছে যে ক্রুড নিয়ে কাজ করে, এটাই হলো ক্রুড এক্সট্রাক্ট। আবার অনেকেই আছে এখান থেকে পিওর কম্পাউন্ড তৈরি করে, যেরকম এখান থেকে বিভিন্ন ক্রোমাটোগ্রাফিক মেথড আছে। হ্যাঁ, তো ওই ক্রোমাটোগ্রাফিক মেথড দিয়ে আমরা পিওর কম্পাউন্ড পাই। বেসিক্যালি আমরা কি করি, ফার্মাকোলজিক্যাল অথবা ফাইটোকেমিক্যাল যে টেস্ট গুলো বলি না কেন, ওগুলোতে আমরা মোস্ট অফ দ্য কেসে ইয়ে দিয়ে কাজ করি, ক্রুড এক্সট্রাক্ট নিয়ে কাজ করি। তো আজকে যেহেতু আমার ফার্মাকোলজিক্যাল টপিক, আমি এটার উপরই বেশি ফোকাস করব। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? জি। জি। যে একটু রেসপন্স করবেন, আমার জন্য ইজি হবে। আচ্ছা, তো ফাইটোকেমিক্যাল টেস্টে আমরা জানি যে আমরা মোটামুটি অ্যান্টিঅক্সিডেন্টের উপরে ফোকাস করি। হ্যাঁ, তো ফার্মাকোলজিক্যাল টেস্টের একটা ক্রাইটেরিয়া থাকে যে ফার্মাকোলজিক্যাল টেস্ট আমরা শুরু করার আগে প্রথমে ফাইটোকেমিক্যাল টেস্ট করে নিই, কারণ ওখানে একটা অ্যান্টিঅক্সিডেন্ট টেস্ট নামের একটা টেস্ট আছে, আমরা হয়তো নাম শুনে থাকবো। ওই অ্যান্টিঅক্সিডেন্ট টেস্ট দিয়ে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি যে হ্যাঁ দ্যাট প্ল্যান্ট হ্যাজ ভেরিয়াস ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি,
বিকজ অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি যেই প্ল্যান্টের আছে ও আলটিমেটলি অ্যানালজেসিক অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি ক্রিয়েট করবে। কারণ আমরা জানি যে অক্সিডেশনের ফলে কিন্তু আমাদের বিভিন্ন ডিজিজ হয়, সেটা হাইপার টেনশন থেকে শুরু করে ডায়াবেটিস বা আদার যে বড় বড় ডিজিজ গুলো আছে সবগুলোর মেইন কারণই হচ্ছে অক্সিডেশন। হ্যাঁ, অক্সিডেশন এন্ড ফ্রি রেডিকাল সাবস্টেন্স। তো যেই সাবস্টেন্সটা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি দিবে সেই সাবস্টেন্সের আলটিমেটলি অনেক ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি আছে। তো আমরা এই জন্য কি করি, ফার্মাকোলজিক্যাল টেস্টের আগে কেউ যদি কোনো ফাইটোকেমিক্যাল টেস্ট না করতে চায় করলে ওকে, বাট না করতে চাইলেও তাকে অ্যান্টিঅক্সিডেন্ট টেস্টটা করা উচিত। মানে তাকে ডাটা শো করার জন্য হলেও অ্যান্টিঅক্সিডেন্ট টেস্টটা করা উচিত। হ্যাঁ, বুঝতে পেরেছি আমরা? জি। আচ্ছা, ঠিক আছে। তো তারপরে আমাদের একদম ডিরেক্ট ইয়েতে চলে আসি, ইভালুয়েশন অফ ইন ভিভো ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি। আমরা জানি যে ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি মানে কি, এটা মোটামুটি আমরা সবাই জানি। আর ইন ভিভো বলতে বোঝায় যেটা হলো ইনসাইড অফ দ্য হিউম্যান অ্যানিমাল বডিতে যে টেস্ট গুলো করা হয় সেটাকে আমরা বলি ইন ভিভো টেস্ট। আবার ইন ভিট্রোতে আমরা জানি যে আউটসাইড অফ দ্য অ্যানিমাল বডি লাইক তোমার আপনার ল্যাবরেটরিতে যে টেস্ট গুলো করা হয় দ্যাট আর দ্য ইন ভিট্রো টেস্ট। তো এখানে আমরা এক্সপেরিমেন্টাল অ্যানিমাল হিসেবে অনেকগুলো অ্যানিমালকে চুজ করতে পারি। তো আমাদের দেশের পার্সপেক্টিভে মোটামুটি আমরা মাইস অ্যান্ড র্যাট এই দুইটা মডেলকে বেশি প্রিফার করি, কারণ গিনিপিগ অনেক এক্সপেন্সিভ, তাছাড়াও বাংলাদেশে অতটাও অ্যাভেলেবিলিটি নাই এটা। হ্যাঁ, আর মোটামুটি এই অ্যানালজেসিক অ্যান্টি ইনফ্লামেটরি বা অ্যান্টি ডায়রিয়াল যে টেস্ট গুলো আমরা করি এখানে আপনার র্যাটের পরিবর্তে আমরা মাইস নিয়ে ইজিলি কাজ করতে পারি। কারণ র্যাটের একটা প্রবলেম হচ্ছে র্যাট অনেক অ্যাগ্রেসিভ। আপনি যখন টেস্ট করবেন অনেকেই আছে র্যাটটা প্রপারলি হ্যান্ডেল করতে পারে, বাট আপনি যখন অ্যান্টি ডায়াবেটিক টেস্ট বা ব্লাড স্যাম্পল কালেকশন রিলেটেড যে টেস্ট গুলো করবেন যেরকম অ্যান্টি ক্যান্সার টেস্ট, তারপরে অ্যান্টি ডায়াবেটিক টেস্ট, এই টেস্ট গুলো যখন করবেন আপনি তখন মাইস মডেলে ইজিলি করতে পারবেন না। কারণ মাইস মডেল থেকে ব্লাড স্যাম্পল কালেকশন খুবই টাফ, ব্লাড পাওয়াই যায় না, তাছাড়া ওরা শকে মারা যায় যখন আমরা অ্যালোক্সেন দিই। আবার অ্যান্টি ক্যান্সার টেস্টের জন্য র্যাট ইজ প্রিফারেবল। বাট যখন আমরা এই যে এই টেস্ট গুলো করবো অ্যান্টি ইনফ্লামেটরি তারপরে অ্যানালজেসিক টেস্ট, তখন আমরা মোটামুটি মাইসকে সিলেক্ট করব। বাট এখানে একটা জিনিস একটু খেয়াল রাখবেন আপনারা, যদিও বা সবসময় এটা হয় না, যে মেল অ্যালবিনো মাইস যেটা আছে, মেল সুইস অ্যালবিনো মাইস, আমরা সুইস অ্যালবিনো মাইস দেখেছি। আপনারা কি সুইস অ্যালবিনো মাইস কখনো দেখেছেন বা মাইস হ্যান্ডলিং এর কারো কোনো এক্সপিরিয়েন্স কি আছে? না আপু। আচ্ছা, ঠিক আছে। আপনারা যখন এক্সপেরিমেন্ট করবেন তখন আপনারা প্রথমে তো মাইস কালেক্ট করবেন না, তো তখন চেষ্টা করবেন যে যে মাইস গুলো আমরা কালেক্ট করছি ওগুলো যেন মেল হয়। কারণ ফিমেল মাইস যখন আমরা ওদের ইয়েতে রাখবো, আইসোলেশনে রাখবো, তারা অনেক ফাইট করে। হ্যাঁ, আলটিমেটলি তারা নিজেরা ফাইট করে কামড়াকামড়ি করে মারা যায়। তো এই জন্য মেল মাইসটা প্রিফারেবল। আর যেইটাই নিয়ে কেন একই ক্যাটাগরির যেন হয়, যে মেল নিচ্ছি মেল মাইসই যেন হয়, আবার ফিমেল নিচ্ছি ফিমেল মাইসই যেন হয়, তাহলে আমাদের এক্সপেরিমেন্টের জন্য এটা ইজি হবে। আবার ওয়েটের ক্ষেত্রে আমরা মোটামুটি একটু যারা কম ওয়েট তাদেরকে প্রেফার করি, মোটামুটি 4 সপ্তাহ বয়সের বা 4 থেকে 3.5 বা 4 সপ্তাহ এরকম বয়সের যে মাইস গুলো আছে এই মাইস গুলো আমরা সিলেক্ট করি। কারণ এর থেকে বেশি হয়ে গেলে বা বেশি ওয়েট হয়ে গেলে মোটামুটি যে আমাদের একটা রেঞ্জ থাকে, আপনারা যখন টেস্ট করবেন দেখবেন যে 30 থেকে 50 গ্রামের মধ্যে আমাদের মাইস গুলো যেন থাকে। এর থেকে বেশি হয়ে গেলে আমাদের কিন্তু ডোজ আরো বেশি লাগছে। ডোজ বেশি লাগছে কারণ যত বড় মাইস হবে তাদের কিন্তু সার্ভাইভ করার একটা টেন্ডেন্সি থাকবে, তারা কিন্তু এক্সাক্ট রেজাল্ট দিবে না। বা তাছাড়াও আমরা যদি ধরেন 50 গ্রামের বেশিও মাইস দিই, এখানে আমাদের একটা ক্রাইটেরিয়া মিট করতে হবে, দ্যাট ইজ আমরা সবগুলোর ওয়েট যেন সিমিলার ক্যাটাগরি থাকে। এমন হবে না যে আপনি 50 গ্রাম নিচ্ছেন সবগুলো মাইসের ওজনই 50 গ্রাম, আপনার হতে পারে যে কোনোটা 40 কোনোটা 42, মানে একটা রেঞ্জের মধ্যে যেন থাকে।
কারণ আমরা যখন মাইস মডেলে টেস্ট করি তখন প্রতিনিয়ত ধরেন প্রতিদিন না হলেও 2 দিন পর পর আমরা মাইসের ওয়েট নিই। তো এখান থেকে আমরা এভারেজ ওয়েট ক্যালকুলেট করি। হ্যাঁ, তো এই জন্য এটা আমাদের জন্য খুবই হেল্পফুল, খুবই ইম্পর্টেন্ট যে আমরা মাইসের ওয়েট গুলো যেন একদম পারফেক্ট রাখি, ইউনিফর্ম রাখি। আচ্ছা, তারপরে আমরা কি করব, এই যে যে মাইস গুলো কালেক্ট করলাম তাদেরকে তো আমরা তো খাঁচায় রাখবোই অবশ্যই, তাদের জন্য সুইটেবল কেজ আপনার তৈরি করতে হবে যেখানে তারা পর্যাপ্ত আলো বাতাস পাবে, বা মাইসের রুম আলাদা রাখতে হবে। তাদের রুমের টেম্পারেচার সবসময় থাকতে হবে রুম টেম্পারেচার 25 ±1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে থাকতে হবে। আর তাদের একটা স্লিপ সাইকেল মেনটেন করার জন্য আমরা কি করব, 14 ঘন্টা লাইটে রাখবো আর বাকি 10 ঘন্টা তাদের রুম যেন সম্পূর্ণ অন্ধকার হয় এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করব। আর তাদের খাবারও কিন্তু অনেক কেয়ারফুলি দিতে হবে, মানে তাদের এক কথায় সুষম খাদ্য দিতে হবে। হ্যাঁ, অনেকে কি করে যে মাইস নিয়ে আসছে, নিয়ে এসে তাদের নর্মালি যে বাজার থেকে গম কিনে খাওয়াচ্ছে বা ভুট্টা কিনে, আলটিমেটলি কিন্তু সেই মাইস প্রপার ট্রিটমেন্ট পাবে না। কারণ আমরা জানি যে অ্যানিমাল মডেলে যখন আমরা কাজ করি তখন তাদের নিউট্রিশনটা ভেরি ইম্পর্টেন্ট। তো এই জন্য আমরা অনেক সাপ্লিমেন্ট পাওয়া যায়, আপনি অনেক ইউনিভার্সিটিতে পাবেন, জাহাঙ্গীরনগরে আছে, কাছে ইউনিভার্সিটিতে আছে, পিলের ডায়েট পাওয়া যায় হ্যাঁ মাইসের জন্য। তো এটা নিতে পারেন, অথবা আপনি যদি চান তাহলে নিজে পিলের ডায়েট তৈরি করে নিতে পারেন। ডায়েট চার্ট অনুযায়ী পিলেট ডায়েট তৈরি করে নিতে পারেন। এখানে ওভারঅল আপনার সবকিছু থাকবে, প্রোটিন থাকবে, তারপরে গ্লুকোজ থাকবে, তারপরে অনেক সময় এখানে ক্যাসিন নামের একটা সাবস্টেন্স অ্যাড করা হয়, ভিটামিন অ্যাড করা হয়, করে একটা পিলেট ডায়েট তৈরি করা হয়। তো রেগুলার বেসিসে এদেরকে এই পিলেট ডায়েট গুলো দিতে হয়। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি মাইস নিয়ে এসে অনেকে কি করে সাথে সাথে টেস্ট করে বা 2-1 দিন পরে টেস্ট করে, দ্য টেস্ট ইজ নট অ্যাকসেপ্টেবল। আমি মাইস নিয়ে আসবো, ওই মাইসকে ওই এনভায়রনমেন্টে শুট করার জন্য মোটামুটি আমাদের 15 দিন তো রাখতেই হবে আইসোলেশনে। যে এই যে আমরা একটা স্লিপ সাইকেল মেনটেন করছি বা রুম টেম্পারেচার হোক বা তাদের ফুড ডায়েট মেনটেন করছি, এই জিনিসগুলোতে তাকে অ্যাডাপ্ট করানোর জন্য 15 দিনের মতো তাদের এখানে রাখতে হবে। মাইসের যে রুম আছে ওই রুমে সুন্দর করে কেজ করে আমরা রাখবো, আর এইগুলো মেনটেন করে তাদেরকে ওখানে সুট করাবো বা অ্যাডাপ্টেড করাবো। বুঝতে পেরেছি আমরা? জি আপু। জি আপু। আচ্ছা, ঠিক আছে। তো তারপরে আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে ডেইলি না হলেও অনেক সময় একদিন পর পর হলেও তাদের ওয়েট নিতে হয়। বা আমি যখন অ্যান্টি ডায়াবেটিক টেস্ট করব তখন 1 সপ্তাহ পর পর তাদের ওয়েট নিতে হয়। আপনি প্রত্যেকটা মাইসের ওয়েট নেবেন। ধরেন আপনি মাইস মডেলে কাজ করছেন, 30টা মাইস, প্রত্যেকটা মাইসের ওয়েট নেবেন। আর ওয়েট নেওয়ার নিয়ম হচ্ছে, আপনি ডিরেক্টলি তাকে ইয়েতে রাখতে পারবেন না, তাই না? এই যে ওয়েট মেশিনে রাখতে পারবেন না। তাকে রাখতে হবে আপনার ওয়েট মেশিনের উপরে কোন একটা কিছু দিয়ে কেজের মতো, অথবা আপনি এখানে বড় কোনো ইয়েও ইউজ করতে পারেন, বিকার ইউজ করতে পারেন। বিকার রেখে ওই বিকারটাকে কেয়ার করে নিয়ে তারপরে ওয়েটটা নিতে হয়। হ্যাঁ, একটু কেয়ারফুলি নিতে হয়। আর অবশ্যই মাইস মডেলে কাজ করার জন্য হাইজিন মেনটেন করতে হবে। কারণ অনেক সময় যারা মাইসে কাজ করে, মাইস নিয়ে, তাদের কিন্তু অনেক ডিজিজ ধরা পড়ে, র্যাবিসের মতো ডিজিজ হতে পারে। তো সবসময় মাস্ক ইউজ করতে হবে, সাথে গ্লোভস এগুলো ব্যবহার করে ফুল প্রিকশনে কাজ করতে হবে। আর আপনি 2 দিন পর পর ওয়েট নেবেন, ওয়েট নিয়ে দেখবেন যে আইদার ওয়েট ইজ ইনক্রিজিং অর ডিক্রিজিং। ওয়েট যদি ঠিকঠাক থাকে আপনি এখান থেকে অ্যাভারেজ ওয়েটটা ক্যালকুলেট করে নেবেন। সাপোজ 10টা মাইস থেকে সবগুলো ওয়েট ক্যালকুলেট করে ওখান থেকে অ্যাভারেজ ওয়েট নেবেন। আর এই অ্যাভারেজ ওয়েট থেকে আপনি ডোজ ক্যালকুলেট করবেন। তো এটা ছিল আমাদের মাইস হ্যান্ডলিং প্রসেস। আমরা এখন ডিরেক্টলি এক্সপেরিমেন্টে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের অ্যাকিউট টক্সিসিটি টেস্টটা করতে হয় যখনই আমি যে কোনো এক্সপেরিমেন্টই করি না কেন। অ্যানিমাল মডেলে আমি যখনই টেস্ট করব আমাকে টক্সিসিটি টেস্ট করতে হয়। এটা হলো লিথালিটি টেস্ট। আমরা LD50 নাম শুনেছি না? আমাদের ফার্মেসিতে যারা আমরা পড়ি তাদের LD50 নাম শোনার কথা, লিথাল ডোজ 50। একটু রেসপন্স করবেন please। জি আপু, শুনেছি। আচ্ছা,
লিথাল ডোজ 50 দিয়ে আমরা মোটামুটি ওই ড্রাগের লিথাল ডোজটা বের করি, তাই না? তো এই এক্সট্রাক্টের ক্ষেত্রেও আমাদের ভেরিয়াস কনসেন্ট্রেশনে ওই অ্যালবিনো মাইস কে হোক বা র্যাট কে হোক ড্রাগ গুলো দিয়ে আমাদের দেখতে হবে যে কোন ডোজ বা কোন কনসেন্ট্রেশনে ওই মাইস গুলো মারা যায়। তো এই জন্য আমাদের কি করতে হবে, ওই মাইস গুলোকে এই যে 15 দিন আইসোলেশনে রাখলাম, তারপরে আমরা অ্যাকিউট টক্সিসিটি টেস্ট করবো। হ্যাঁ, তো এখানে একটা অ্যাপ্রোচ আমরা ফলো করি, দ্যাট ইজ দ্য লর্ক অ্যাপ্রোচ। আপনারা মনে হয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্রোচটার নাম লর্ক অ্যাপ্রোচ। তো আমরা এই টেস্ট গুলো যখন করি, আমরা ওভারঅল কিন্তু যে কোনো মেথডকে ফলো করতে পারি না যে এ টু জেড আমি একটা মেথড ফলো করছি ওটাই ফলো করবো, এরকম না। আমি কিছু মডিফিকেশন করে করছি। সাপোজ লর্ক অ্যাপ্রোচে আছে যে আমাকে 30টা মাইস নিতে হবে, আমি ওখানে 60টা মাইস নিচ্ছি বা 40টা মাইস নিচ্ছি বা কিছু ক্রাইটেরিয়া চেঞ্জ করে দিচ্ছি। তো আপনি যাই করেন না কেন, আপনি যখন থিসিস পেপার লিখবেন অথবা রিসার্চ পেপার লিখবেন, ওই জিনিসগুলো আপনাকে মেনশন করে দিতে হবে। আর আপনি যেখান থেকে টেস্টের প্রসিজারটা নিয়েছেন অবশ্যই তার রেফারেন্স দরকার। এখানে কি করতে হবে, আমি যখন টেস্ট করেছিলাম অ্যাকর্ডিং টু মাই এক্সপেরিমেন্ট, আমি এখানে 30টা অ্যালবেনোমাইস নিয়েছিলাম। হ্যাঁ, আপনাদের কাছে ইয়ে থাকবে, সাজেশন থাকবে যে আপনারা যখন মাইস মডেলে কাজ করবেন, তো অবশ্যই তো আমরা পাবলিশ করবো, তাই না? যখন আমরা এক্সপেরিমেন্ট করি অ্যাকচুয়ালি করি কেন, যে অনেক কিছু জানার জন্য আর শেষে একটা পাবলিকেশন করার জন্য। তো এখানে আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেকটা গ্রুপে পার গ্রুপে যেন 5টা মাইস থাকে। কারণ 5টার কম যখন মাইস নেওয়া হয় তখন পাবলিকেশনে একটু প্রবলেম হয়, তারা অ্যাকসেপ্ট করতে চায় না। তো পার গ্রুপে আমরা চেষ্টা করব 5টা মাইস রাখার। আর অ্যাকিউট টক্সিসিটি টেস্টটাতে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, যে আইসোলেটেড যে মাইসটা আছে না, ওই মাইসকে আমরা টেস্টের আগে তাদেরকে ফাস্টিং এ রাখবো। 18 ঘন্টা পর্যন্ত তাদেরকে আমরা ফাস্টিং এ রাখবো, রেখে শুধুমাত্র তাদের ইয়ে দিব, ওভারনাইট ড্রিঙ্কিং ওয়াটার দিব, শুধু ওয়াটার। আর এই যে পিলেট সাপ্লাইটা দিচ্ছিলাম এটা আমরা বন্ধ করে দিলাম। তারপরে এই মাইস গুলোকে, এই যে 30টা মাইস, এটাকে র্যান্ডমলি আমরা 6টা গ্রুপে ভাগ করব। এখান থেকে একটা গ্রুপকে রাখবো কন্ট্রোল গ্রুপ। হ্যাঁ, মানে কন্ট্রোল গ্রুপকে আমরা কোনো ধরনের ট্রিটমেন্ট দিব না, শুধুমাত্র ওয়াটার দিব। লাইক আমরা ওই যে ইয়ে নাম শুনেছি না, প্লাসেবোর নাম শুনেছি না, প্লাসেবোর মতো শুধু ওয়াটার দিব, অথবা অনেক ক্ষেত্রে দেওয়া হয় কি নর্মাল গ্লুকোজ দেওয়া হয়, দিব। ওখানে ওকে একটা গ্রুপে রাখলাম, আর বাকি 5টা গ্রুপে আমরা এই যে প্ল্যান্ট এক্সট্রাক্ট নিচ্ছি। ধরেন আমি মাশরুম নিয়ে কাজ করেছি, মাশরুম এক্সট্রাক্ট আমি এই যে বিভিন্ন ডোজে ভাগ করে, যেরকম এখানে দেওয়া আছে আপনারা দেখেন যে 200, 400, 800 এরকম ডোজ গুলো ধীরে ধীরে বাড়াবো। হ্যাঁ, তো প্রত্যেকটা গ্রুপে আমরা এই ডোজ গুলো দিব। এই যে 5টা গ্রুপে ভাগ করলাম, যে একটাকে তো আমরা কন্ট্রোলে রাখলাম, আর বাকি 5টাতে একটা গ্রুপকে দিব আমরা 200 mg per কেজি এক্সট্রাক্ট, আরেকটাতে দিব 400, এরকম করে প্রত্যেকটা গ্রুপকে আমরা আলাদা আলাদা ডোজ দিব। আচ্ছা, দেওয়ার পরে একে আমরা রেখে দিব। হ্যাঁ, মোটামুটি আমরা 12 ঘন্টার জন্য রেখে দিই। তো আপনারা চেষ্টা করবেন যে এই টেস্ট গুলো যেন বিকেলের দিকে করা হয়, তাহলে আপনার জন্য এটা মনিটর করতে ইজি হবে যে আপনি আমরা তাদের কি ইফেক্টিভিটি হচ্ছে, যে তাদের কোনো অ্যাংজাইটি হচ্ছে কিনা বা তারা অস্থির করছে কিনা বা অনেক সময় মারা যায়, এগুলো আমরা মনিটর করবো। হ্যাঁ, তো এই মনিটর থেকে আমরা মোটামুটি যদি দেখি কন্ট্রোল গ্রুপের তো কিছুই হবে না, কারণ তার তো কোনো ডোজ দেওয়া হয়নি। আর মোটামুটি এই যে ছোট যে ডোজ গুলো আছে 200, 400, এদের ক্ষেত্রে তেমন কোনো সিমটম দেখা যায় না, কারণ এগুলো খুবই কম ডোজ। আর যখন আমরা বেশি ডোজ দিব, 2000 বা তার উপরে যখন আমরা ডোজ দিব, তখন দেখা যায় কি অনেক ক্ষেত্রে মাইসটা মারা যায়। তো দ্যাট উইল বি দেয়ার লিথাল। আমার যদি 3000 mg per কেজি বডি ওয়েটে ওই মাইসটা মারা যায়, তাহলে আমরা ওটাকে স্ট্যান্ডার্ড হিসেবে লিথাল ডোজ ধরতে পারি। মাইস মারা গেলে মূলত এখানে আমাদের যেহেতু 5টা মাইস নিয়ে আমরা টেস্ট করছি। হ্যাঁ, তো মোটামুটি যদি 3 থেকে 4টা মাইস মরে যায়, বা একটা ক্ষেত্রে আমাদের হতে পারে তাদের তার এক্সট্রিম ফিজিওলজিক্যাল ক্রাইটেরিয়া আছে, তো সে মারা গেল না, তো আমরা মোটামুটি এটাকে লিথাল ডোজ ধরতে পারি। বাট একটা মাইস যদি মারা যায় সেটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরি না, তখন আমরা আরো ডোজ বাড়িয়ে। তো এখান থেকে মোটামুটি আমরা একটা লিথাল ডোজ ক্যালকুলেট করতে পারি। বুঝতে পেরেছেন আপনারা?
আপু কন্ট্রোল গ্রুপ কোনটা, বা এটার আসলে ওদেরকে আমরা কিভাবে রাখবো? আচ্ছা, এখানে আপনি এই যে ৬টা গ্রুপে ভাগ করছেন না? ৬টা গ্রুপে ভাগ করবেন, প্রত্যেকটা গ্রুপের জন্য আলাদা আলাদা কেজ করবেন। কেজ মানে খাঁচা, আমরা জানি। তো একটা আর প্রত্যেকটা গ্রুপকে আপনি সুন্দর করে লেবেলিং করবেন। তো কন্ট্রোল গ্রুপের যে কেসটা, কন্ট্রোল মানে ওকে কোনো ধরনের ট্রিটমেন্ট দেওয়া হবে না, ওকে শুধুমাত্র ওয়াটার দিতে হবে। এই যে আমরা প্ল্যান্ট এক্সট্রাক্ট গুলো দিচ্ছি না, তো 5টা গ্রুপকে আমরা বিভিন্ন ডোজের প্ল্যান্ট এক্সট্রাক্ট দিব। আর বাকি যে একটা গ্রুপ আছে ওকে আমরা কন্ট্রোল গ্রুপ বানাচ্ছি, মানে ওকে কোনো ধরনের ট্রিটমেন্ট দিব না, শুধু ওকে নর্মাল স্যালাইন অথবা নর্মাল ওয়াটার দিয়ে আলাদাভাবে রাখবো। বুঝতে পেরেছি? আর এটা করার মেইন কারণ আমরা এখান থেকে দেখবো যে হ্যাঁ, ট্রিটমেন্ট না দেওয়ার ফলে ওই মাইসটার বিহেভিয়ার গুলো কিরকম হচ্ছে, আর ট্রিটমেন্ট দেওয়ার পর ওই মাইস গুলো কিরকম আচরণ হচ্ছে। এই জন্য আমরা কন্ট্রোল গ্রুপটা করি। বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা, আর এখানে প্রত্যেকটা কেজে আপনি আলাদা আলাদা করে ধরেন ৬টা গ্রুপ করছেন না, আপনি ৬টা গ্রুপের জন্য ৬টা কেস করবেন, আর এই ৬টা কেসের মধ্যে প্রত্যেক কেসে ৫টা করে আপনি মাইস রাখবেন। এই ৬টা গ্রুপ হলো। আর অবশ্যই আপনি এখানে ইয়ে করবেন, লেবেলিং করবেন, কারণ অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়। আপনি প্রত্যেকটা গ্রুপে ধরেন আপনার কন্ট্রোল গ্রুপের কেসে আপনি লেবেলিং করবেন যে দ্যাট ইজ দ্য কন্ট্রোল গ্রুপ। তারপরে আরেকটা গ্রুপের কেসে আপনি যখন এই যে প্ল্যান্ট এক্সট্রাক্ট দিচ্ছেন, ধরেন আপনি 200 এমজি পার কেজি বডি ওয়েট প্ল্যান্ট এক্সট্রাক্ট দিচ্ছেন, তাহলে ওই কেসটাতে আপনি লেবেল করবেন যে এটা 200 এমজি পার কেজির একটা গ্রুপ। এভাবে আমরা মনিটর করব। বুঝতে পেরেছি? জি আপু। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমে অ্যাকিউট টক্সিসিটি করে নিয়ে একটা ডোজ মোটামুটি ফিক্স করে নিই যে হ্যাঁ, এই প্ল্যান্ট এক্সট্রাক্টের ক্ষেত্রে ডোজটা এরকম। ডোজ ঠিক করে নেওয়ার পরে আমরা আলটিমেটলি পরের টেস্টে যাই। তো অ্যান্টি ইনফ্লামেটরি যে টেস্টটা আছে, তো আমরা জানি যে ইনফ্লামেশন মানে কি? ইনফ্লামেশন মানে হলো আমাদের যদি বডি কোনো ধরনের ট্রিগারিং এজেন্টের এক্সপোজারে আসে, তাহলে আমাদের বডিতে বিভিন্ন রিয়াকশন লাইক রেডনেস, সোয়েলিং, আর যে ইয়েগুলো হয়, আমাদের ইনফ্লামেশনের যে 5টা স্টেপ রয়েছে, এটা হয়। তো এখানে আমরা যখন মাইস মডেলে টেস্ট করি, আমরা ইনফ্লামেটরি এজেন্ট হিসেবে ব্যবহার করি হলো ক্যারাজিনাম। হ্যাঁ, আপনারা একটু মনে রাখবেন যে ক্যারাজিনামটা আমাদের ওই মাইসকে পুশ করা হয়, পুশ করে একটা ইনফ্লামেশন ক্রিয়েট করা হয়, আর ওখান থেকে বিভিন্ন ডোজ এক্সট্রাক্ট দিয়ে দেখা হয় যে ওই ইনফ্লামেশনের এগেইনস্টে কি কাজ করছে ওই এক্সট্রাক্ট। বুঝতে পেরেছি? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে। তো এখানে অ্যান্টি ইনফ্লামেটরি টেস্টের জন্য আপনার ক্যারাজিনাম মাস্ট। আর যখন টেস্ট করবেন তখন আপনাকে ওই যে অ্যাকিউট টক্সিসিটি টেস্টে আমরা যেরকম 6টা গ্রুপে ভাগ করেছিলাম না, তো ওখানে আমাদের ডোজ বেশি ছিল, এই জন্য আমরা 6টা গ্রুপে ভাগ করেছি। তো এখানে আমরা কি করব? তো এখানে দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে রিকোয়ারমেন্টে বলেছে অ্যানিমাল লাগবে, ক্যারাজিনাম লাগবে, তারপরে স্ট্যান্ডার্ড ড্রাগ হিসেবে ডাইক্লোফেনাক সোডিয়াম লাগবে। অন্য ডাইক্লোফেনাক সোডিয়াম ইজ অ্যানালজেসিক অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। তো এই জন্য এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হিসেবে কাজ করবে। আর সাথে আপনি যে প্ল্যান্টটা দিয়ে টেস্ট করছেন, প্ল্যান্ট অথবা আদার যে পার্ট গুলো, ওটা হবে আপনার এক্সপেরিমেন্টাল ড্রাগ বলি বা ক্রুড এক্সট্রাক্ট বলি। তো এখানে আমাদের মাইসকে সবার প্রথমে কি করতে হবে? গ্রুপে ভাগ করে নিতে হবে। হ্যাঁ, আমরা যখনই মাইস মডেলে কাজ করব, আমাদের অনেকগুলো গ্রুপে ভাগ করতে হয়। তো ক্যাটারিনাল টেস্টের ক্ষেত্রে আমরা বেসিক্যালি 4টা গ্রুপে ভাগ করি মাইসগুলোকে। আর সেম ওয়েতেই আপনাকে পার গ্রুপে মোটামুটি 5টার বেশি আপনি নিতে পারবেন মাইস, কিন্তু 5টা নিতেই হবে আপনাকে। পার গ্রুপে আপনি 5টা মাইস রাখবেন, তার মানে 4টা গ্রুপ নিচ্ছেন, 4 5 20, আপনাকে 20টা মাইস নিয়ে এখানে কাজ করতে হবে। তো আমরা একটা এখানে ট্রিক ফলো করি যে এই যে আমরা যখন অ্যাকিউট টক্সিসিটি টেস্টটা করলাম, তখন আমরা দেখেছি কি যে ওখানে কিছু মাইস মারা যাচ্ছে, তাই না? তো মোটামুটি 22 23টা মাইস মাইস ওখানে সার্ভাইভ করে যদি আমরা 30টা মাইস নিয়ে কাজ করি। আলটিমেটলি ওই মাইস গুলো দিয়েই কিন্তু আমরা টেস্ট করব, আমরা কিন্তু নতুন করে আর কোনো মাইস নিব না। বুঝতে পারছি? জি। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এখানে আমরা পার গ্রুপে 5টা মাইস রাখবো, আর গ্রুপ 1
বা এটা আপনারা র্যান্ডমলি করতে পারেন যে আপনি গ্রুপ 1 কে রাখলেন নেগেটিভ কন্ট্রোল হিসেবে। মানে গ্রুপ 1 কে আপনি কোনো ধরনের ড্রাগ এক্সট্রাক্ট দিবেন না, শুধু ওই গ্রুপ 1 কে আপনি দিবেন নরমাল স্যালাইন। ওকে? আর গ্রুপ 2 অথবা গ্রুপ 2 এন্ড 3 এই দুইটাকে আমরা রাখলাম ট্রিটমেন্ট গ্রুপ। মানে ওই গ্রুপ 2 এন্ড গ্রুপ 3 কে আমরা এই যে প্ল্যান্ট এক্সট্রাক্ট আছে না, এটাকে আমরা দুইটা ডোজ বানাবো। অনেকে কি করে 150 এমজি পার কেজি বডি ওয়েট দিয়ে ডোজ বানায় আর 300 এমজি পার কেজি বডি ওয়েট দিয়ে বানায়। আমি যখন কাজ করেছিলাম তখন আমি ওরকম 100 আর 200 দিয়ে করেছিলাম। এই দুইটা হবে ট্রিটমেন্ট গ্রুপ। আর প্রথমটা বললাম যে দ্যাট উইল বি দ্য নেগেটিভ কন্ট্রোল গ্রুপ। আর লাস্ট যে গ্রুপটা ওটা থাকবে আপনার পজিটিভ কন্ট্রোল গ্রুপ। তার মানে আপনাকে ওই গ্রুপকে ডাইক্লোফেনাক সোডিয়াম স্ট্যান্ডার্ড ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমাদের মেথডটা আছে দেখেন। আমি যেটা বললাম অলরেডি বলে ফেলেছি যে সুইস অ্যালবেনোমাইস নিবেন আপনারা, তারপরে 4টা গ্রুপে ভাগ করবেন, তারপরে গ্রুপ 1 এবং গ্রুপ 4 কে আপনি নেগেটিভ এন্ড পজিটিভ কন্ট্রোলে রাখবেন। তার মানে গ্রুপ 1 এ আপনি শুধু নরমাল স্যালাইন খাওয়াবেন তাদের। হ্যাঁ, আর এগুলো একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, এদের কিন্তু ওরাল রুটে খাওয়াইতে হয়। হ্যাঁ, মাইসকে ওরাল রুটে খাওয়াইতে হয়। আর এর জন্য আমাদের একটা স্পেশাল ইকুইপমেন্ট আছে যেটাকে আমরা বলি গ্যাস্ট্রিক গ্যাভেজ। তো আমি লাস্টের দিকে আমার গ্যাস্ট্রিক গ্যাভেজের ছবি আছে, আমি আপনাদের দেখিয়ে দিব। তো এটা দিয়ে তাদের খুবই কেয়ারফুলি খাওয়াতে হয়, কারণ অনেক সময় যে ডোজ দিচ্ছি ডোজ পড়ে যায় যদি প্রপার ওয়েতে আমরা মাইস হ্যান্ডেল করতে না পারি। তো আলটিমেটলি কিন্তু রেজাল্টটা অ্যাকুরেট আসে। তো এরকম করে গ্রুপ 1 কে আমরা নরমাল স্যালাইন খাওয়াবো, আর গ্রুপ 4 কে আমরা কি করব, এই যে আপনার ডাইক্লোফেনাক সোডিয়াম স্ট্যান্ডার্ড ড্রাগ দিয়েছিলাম না, এটা পজিটিভ কন্ট্রোল গ্রুপ হিসেবে কাজ করবে। তো ওদের আমরা এই ডাইক্লোফেনাক সোডিয়ামকে 10 ml পার কেজি বডি ওয়েট ডোজে তৈরি করে নিব। হ্যাঁ, নিয়ে ওটা আমরা ওই গ্রুপকে খাওয়াবো। আর বাকি যে দুই গ্রুপটা থাকলো, গ্রুপ 2 and 3, ওদেরকে আমরা দুইটা এক্সট্রাক্টেড ডোজ তৈরি করব। এখানে দেখেন আমি করেছি কি 100 আর 200 এমজি পার কেজি বডি ওয়েটে তৈরি করেছি। তো আপনারা চাইলে এখানে 150 আর 300 এমজি পার কেজি বডি ওয়েটে তৈরি করতে পারবেন। অথবা আপনারা একটু লিটারেচার ঘাটবেন। অবশ্যই রিসার্চ করার আগে অনেক লিটারেচার রিভিউ করতে হয়। তো এখানে দেখবেন যে কোন কোন রিসার্চার কিভাবে ডোজ তৈরি করছে। তো ওইভাবে আপনি ডোজ তৈরি করবেন। করে ওই 2 নাম্বার আর 3 নাম্বার গ্রুপকে আপনি এক্রুড এক্সট্রাক্ট খাওয়াই দিবেন। হ্যাঁ, দিলেন। তারপরে এটাকে আপনারা 30 মিনিট রেস্টে রাখবেন। রেখে 30 মিনিট পরে আপনাকে এই যে ক্যারাজিনান ইজ দ্য ট্রিগারিং এজেন্ট অফ ইনফ্লামেশন। ওই ক্যারাজিনানটা আপনার ওই অ্যানিমালকে পুশ করতে হবে। আপনারা মনে হয় একটু খেয়াল করেছেন কিনা যে এটার কিন্তু নাম হলো ক্যারাজিনান ইনডিউস হিন্ড পাও ইডেমাটাস। হ্যাঁ, তো পাও ইডেমা মানে তাদের পায়ের পাতাতে ক্যারাজিনান ইনজেকশন পুশ করতে হয়। পুশ করে ওই পায়ের পাতায় আগে ইনফ্লামেশন তৈরি করে নিতে হয়। নিলাম। তারপরে আমরা 30 মিনিট পরে এটা আপনার ইনজেকশন দিয়ে ইনফ্লামেশন তৈরি করে নেওয়ার পরে তারপরে আমরা এটাকে ইভালুয়েট করব যে হ্যাঁ আমরা এই যে কন্ট্রোল গ্রুপ বানাইলাম, পজিটিভ কন্ট্রোল মানে কি ডাইক্লোফেনাক সোডিয়াম। তো ডাইক্লোফেনাক সোডিয়াম অলরেডি এস্টাবলিশড ড্রাগ ফর ইনফ্লামেশন। তো এই গ্রুপের যে মাইস গুলো আছে তাদের ইনফ্লামেশন কিন্তু আলটিমেটলি ইজিলি রিকভার করবে। বাট আমাদের যে সেকেন্ড আর থার্ড গ্রুপ ওটা কিন্তু টেস্টিং গ্রুপ। মানে আমি যে ক্রুড নিয়ে কাজ করছি, আমি তো ড্রাগ ডিজাইন ডেভেলপমেন্টের জন্য কাজ করছি না, নতুন ড্রাগ তৈরির একটা প্রসেস। তো আমি ওখান থেকে দেখব যে গ্রুপ 2 অ্যান্ড গ্রুপ 3 তে ওই যে প্ল্যান্ট এক্সট্রাক্ট আমাদের ইনফ্লামেশনের এগেইনস্টে কোনো কাজ করছে কি না, মানে ওই ইনফ্লামেশনকে রিডিউস করছে কিনা এটা দেখবো। তারপরে এটাকে স্ট্যান্ডার্ডের সাথে মিলাবো যে হ্যাঁ গ্রুপ 4 এ এতটুকু ইনফ্লামেশন রিডিউস করেছে আর গ্রুপ 2 এন্ড 3 তে এতটুকু ইনফ্লামেশন রিডিউস করেছে। আর গ্রুপ 1 তো ওখানে কন্ট্রোলে থাকবে, তার মানে ওর ইনফ্লামেশন অনেক বেশি হবে। তাকে তো আমরা কোনো ড্রাগ ট্রিটমেন্টই দিচ্ছি না, সে তো নর্মাল স্যালাইন খাচ্ছে। তো এখানে আমরা একটু দেখতে পাবো, আপনারা মেবি ফিগার দেখতে পাচ্ছেন তাই না? জি আপু। আচ্ছা, একটু দেখেন যে অ্যালবিনো মাইসকে ওই যে আমরা 4টা গ্রুপের মাইসকে আগে আমরা ট্রিটমেন্ট দেওয়ার পরে, মানে একটাকে কন্ট্রোল ট্রিটমেন্ট দিলাম, একটাকে স্ট্যান্ডার্ড ড্রাগের ট্রিটমেন্ট দিলাম, আর বাকি দুইটাতে আমরা
প্ল্যান্ট এক্সট্রাক্টের ডোজের ট্রিটমেন্ট দিলাম। দেওয়ার পরে আমরা 30 মিনিট পরে এরকম সাবপ্ল্যান্টার রুটে এই যে আমরা পায়ের পাতায় ইনজেকশন পুশ করবো, হ্যাঁ। আর ইনফ্লামেশন উইল বি ক্রিয়েটেড হিয়ার, এখানেই ইনফ্লামেশন তৈরি হবে, পা ফুলে যাবে। তো আমরা এটা কি করব, একটা সার্টেন পিরিয়ড পর পর, এখানে আমার দেওয়া আছে দেখেন যে 5 ঘন্টা ধরে আপনি ইনফ্লামেশন ক্রিয়েট করার পরে পার আওয়ার পর পর এই স্লাইড ক্যালিপার দিয়ে এটা মেজার করবেন যে এই ইডেমার ভলিউমটা কতটুকু, হ্যাঁ। তো দেখবেন যে স্ট্যান্ডার্ড যে ড্রাগ ওর ক্ষেত্রে এই ইডেমার ভলিউম পার আওয়ার পর পর কমে যাচ্ছে, যে 1 ঘন্টা পরে যে ইয়েটা আছে, ভলিউমটা আছে, 2 ঘন্টা পর আরেকটু কমে যাবে। আলটিমেটলি 5 থেকে 6 ঘন্টা পরে ওই ইনফ্লামেশনটা প্রপারলি মিনিমাইজ করবে। বাট আমাদের প্রবলেমটা হচ্ছে এখানে আমাদের দেখতে হবে প্ল্যান্ট এক্সট্রাক্টের ক্ষেত্রে কিভাবে কাজ করছে। যে প্ল্যান্টের ক্ষেত্রেও এরকম সেম ওয়েতে, সেম তো হবে না কারণ এটা তো ফ্রুট ড্রাগ, বাট মোটামুটি একটা প্রপার ওয়ে ইনফরমেশন রিডিউস করছে কিনা। তো এটার জন্য আমরা এই জিনিসগুলো রেকর্ড করে রাখবো। অবশ্যই আমরা যখন টেস্ট করব তখন আমাদের একটা রাফ খাতা থাকবে, যাই রেজাল্ট পাই না কেন সবগুলো রেকর্ড করে রাখবো। রেকর্ড করে রেখে এই যে প্রত্যেকবারে যে 1 ঘন্টা পর আমরা ইয়ে করলাম, এই ভলিউমটা স্লাইড ক্যালিপার দিয়ে মেজার করলাম, তো 1 ঘন্টা পর আমি এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি এই ইকুয়েশন দিয়ে আমরা ডিটারমাইন করব যে কতটুকু পরিমাণ ইনফ্লামেশন ইনহিবিট হয়েছে। তো এই ইকুয়েশনটা দেখতে পাচ্ছি দ্যাট উইল বি দ্য 100 গুণন a মাইনাস b বাই a। এখানে a হবে পাও ভলিউম অফ ক্যারাবিনান অ্যালোন ট্রেডেড গ্রুপ। আপনারা কি বুঝতে পেরেছেন এই অ্যালোন ট্রেডেড গ্রুপ বলতে কি বোঝাচ্ছে? না আপু। আচ্ছা, এটা হবে ওই যে প্রথম যে গ্রুপটা কোন ধরনের ড্রাগ ডোজ দেই নাই, শুধু নর্মাল স্যালাইন দিয়েছি, ওদের কি পরিমাণ ইনফ্লামেশন হয়েছে, এটা হবে এই এ। এখানে এ পোর্শনে ওই ভ্যালুটা বলবে। সাপোজ আপনি ওই 5টা মাইসকে, আপনি তো 5টা মাইস নিয়ে কাজ করছেন, তার মানে ওই 5টা মাইসেরই আপনার এই ভলিউমটা মেজার করতে হবে। তার মানে নেগেটিভ কন্ট্রোল গ্রুপ মানে গ্রুপ 1 নর্মাল স্যালাইন গ্রুপ, ওদের কি পরিমাণ ইনফ্লামেশন হয়েছে ওই ভলিউমটা আপনি 1 ঘন্টা পর মেজার করলেন। করার পরে আপনাকে এই এ ভ্যালুটা ওখান থেকে ডিটারমাইন করতে হবে। আর পরের যেটা, ধরেন আপনি টেস্টিং গ্রুপের ক্ষেত্রে দেখছেন যে কি পরিমাণ ইনফ্লামেশন রিডিউস হয়েছে, মানে ওই যে 200 আর 100 এমজি পার কেজি বডি ওয়েটের যে ডোজ তাদের ক্ষেত্রে ওটা আপনাকে মেজার করতে হবে 1 ঘন্টা পর, এরকম স্লাইড ক্যালিপার দিয়ে এই ভলিউমটা মেজার করতে হবে। করে এই ভ্যালু গুলো এখানে বসিয়ে আলটিমেটলি যেটা পাবো দ্যাট উইল বি দ্য পার্সেন্ট অফ ইনহিবিশন অফ ইনফ্লামেশন। তো এখান থেকে আমরা এই যে প্রত্যেক দেখেন 5 ঘন্টা পর পর আমরা ভ্যালু মেজার করবো, তার মানে আমরা এখান থেকে টোটাল 5টা ভ্যালু পাবো। 5টা ভ্যালু পাবো টেস্টিং গ্রুপের ক্ষেত্রে। আবার সেম ওয়েতে গ্রুপ নাম্বার 4 ছিল আপনার ওই যে ডাইক্লোফেনাক সোডিয়াম, ওই ডাইক্লোফেনাক সোডিয়ামের ক্ষেত্রেও সেম ওয়েতে এরকম ভাবেই যে এখানে পাও ভলিউম অফ ক্যারাবিনান টেস্টেড গ্রুপ হবে এ, আর বিটা হবে পাও ভলিউম অফ ডাইক্লোফেনাক সোডিয়াম টেস্টেড। তো ওখানেও আমরা এরকম 5টা ভ্যালু পাবো। দেন আমরা কম্পেয়ার করব যে কিভাবে ইনফ্লামেশন রিডিউস হয়েছে। যদি দেখি যে মোটামুটি ডাইক্লোফেনাক সোডিয়ামের সাথে এর সিমিলারিটি রয়েছে, যে ডাইক্লোফেনাক সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখবো যে পাওয়ার ভলিউম কমে ধরেন কত সেন্টিমিটার হয়েছে, 10 থেকে 12 সেন্টিমিটার হয়েছে। আবার টেস্টিং গ্রুপের ক্ষেত্রে আমরা যদি দেখি যে হ্যাঁ এই ইনফ্লামেশনটা কমেছে ঠিকই, কিন্তু এর ইয়েটা হলো আপনার 30 সেন্টিমিটার, তাহলেও কিন্তু আমরা বুঝতে পারছি যে কিছুটা হলেও অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি আছে। তো এখান থেকে এই ভ্যালু গুলো পাবো, তারপরে আমাদের এখান থেকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে হবে। হতে পারে সেটা আপনার মাইক্রোসফট এক্সেল দিয়ে করতে পারেন বা এসপিএসএস। ওখান থেকে আপনি এই যে ভ্যালু গুলো পেলেন টেস্টিং গ্রুপের অ্যান্ড স্ট্যান্ডার্ড গ্রুপের, ওগুলোকে কম্পেয়ার করবেন। কম্পেয়ার করে আপনি গ্রাফ তৈরি করবেন, চার্ট তৈরি করবেন। আলটিমেটলি আপনি একটা কমেন্টে আসতে পারবেন যে হ্যাঁ এর আইদার পটেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি আছে যদি ভালো রেজাল্ট দেয়, আর যদি মোটামুটি একটু কম লেভেল দেয় আমরা বলবো যে মাইল্ড অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি আছে। আর যদি না থাকে তাহলে নো অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি। তো আপনি যখন প্রথমে অ্যান্টি অক্সিডেন্ট টেস্ট করবেন আপনি মোটামুটি বুঝতে পারবেন যে এটা অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি আছে কি নেই। বুঝতে পেরেছি আমরা এই মেথডটা? জি জি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন নেক্সট মেথডে যাচ্ছি, সেটা হলো ইন ভিভো অ্যানালজেসিক অ্যাক্টিভিটি টেস্ট। তো এখানেও আপনার প্রসেসর গুলো সেম।
তবে অ্যানালিসিস অ্যাক্টিভিটি টেস্টের অনেকগুলো মেথড আছে, হ্যাঁ? এখানে মোটামুটি কয়েকটা মেথড ফলো করা হয়। আর আমরা জানি যে অ্যানালিসিস অ্যাক্টিভিটি কিন্তু ২ ধরনের হয়। একটা হচ্ছে সেন্ট্রাল অ্যানালজেসিয়া আর আরেকটা পেরিফেরাল অ্যানালজেসিয়া। আচ্ছা, সেন্ট্রাল অ্যানালজেসিয়া টেস্টের জন্য আমরা মোটামুটি হিট প্রডিউস করি, হিট দিয়ে তাদের স্টিমুলি দিই, হ্যাঁ? হিট কিন্তু ডিরেক্টলি আমাদের ব্রেনে একটা পোর্শন আছে আমরা জানি হাইপোথ্যালামাস। ওই হাইপোথ্যালামাসের সাথে আমাদের হিট রিলেটেড। তো এই ধরনের হিট স্টিমুলি দিয়ে যে আমরা অ্যানালিসিস টেস্ট করি সেটাকে আমরা বলি সেন্ট্রাল অ্যানালিসিস টেস্ট। আর আরেকটা মেথড আছে দ্যাট উইল বি দ্য অ্যাসিড ইনডিউসড রিডিং টেস্ট। তো ওটা হবে পেরিফেরাল অ্যানালজেসিক টেস্ট। ওখানে অ্যাসিটিক অ্যাসিড আমাদের ইয়েতে পেরিটোনিয়াল রুটে মাইসকে দেওয়া হয়, তারপরে তার একটা স্ট্রেচিং হয়, বডিতে একটা কন্ট্রাকশন হয়, সে অনেক নড়াচড়া করে বা তার বডি স্ট্রেচ করতে শুরু করে। তো মোটামুটি ওই ডোজ ওটা দেওয়ার পরে আমরা ডোজ দিই, ডোজ দিয়ে দেখি যে ওই জিনিসটা কতটুকু মিনিমাইজ করছে। যদি মিনিমাইজ করে তাহলে আমরা বুঝবো হ্যাঁ আমাদের এই মাইসের ব্যথা রিডিউস করছে, আলটিমেটলি ইট ওয়াজ অ্যানালজেসিক অ্যাক্টিভ। তো এখানে গ্রুপের ক্ষেত্রে সেম, অ্যান্টি ইনফ্লামেটরি হোক, অ্যানালজেসিক হোক বা অ্যান্টি ডায়রিয়াল হোক, প্রত্যেকটার ক্ষেত্রে আপনি 4টা গ্রুপ করবেন। প্রথম গ্রুপকে সেম ওয়েতে নেগেটিভ কন্ট্রোল মানে নর্মাল স্যালাইন দিবেন, তাদের কোনো ধরনের ট্রিটমেন্ট দিবেন না। গ্রুপ 2 এন্ড গ্রুপ 3 কে এরকম করে আপনারা ডোজ তৈরি করে নেবেন, যে 100 mg বা 200 mg পার কেজি বডি ওয়েট, 2টা ডোজ তৈরি করে নিয়ে তাদের ওটা দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। দে উইল বি দ্য ট্রিটমেন্ট গ্রুপ। আর গ্রুপ 4 কে আপনি, এখানে অনেকেই প্যারাসিটামল ইউজ করে। প্যারাসিটামলের ক্ষেত্রে একটু মাথায় রাখবেন আপনারা যে প্যারাসিটামল ইজ সেন্ট্রাল অ্যানালজেসিক এজেন্ট। তো আপনি যখন পেরিফেরাল অ্যানালজেসিক টেস্ট করবেন তখন কিন্তু প্যারাসিটামল ইউজ করতে পারবেন না। এজন্য এমন একটা ড্রাগ সিলেক্ট করবেন, আইবুপ্রোফেনও সিলেক্ট করতে পারেন, যেটা সেন্ট্রাল প্লাস পেরিফেরাল দুইটার অ্যানালজেসিক অ্যাক্টিভিটি আছে। তো আমি যখন টেস্ট করেছিলাম তখন এখানে আমি ডাইক্লোফেনাক সোডিয়ামকে ইউজ করেছিলাম। এটাকে আমরা গ্রুপ 4 দ্যাট মিনস স্ট্যান্ডার্ড অর পজিটিভ কন্ট্রোল গ্রুপকে দিয়েছিলাম। তো সেম ওয়েতেই আপনি ওই পজিটিভ কন্ট্রোল গ্রুপকে 10 mg পার কেজি বডি ওয়েটে তাদের দিবেন, এই ডোজটা দিবেন। আর গ্রুপ 2 এন্ড গ্রুপ 3 কে দিবেন 100 mg এন্ড 200 mg পার কেজি বডি ওয়েট। তারপরে 30 মিনিট ওয়েট করলেন, করার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো অ্যাসিটিক অ্যাসিড 1% সলিউশন তৈরি করে নিতে হবে, হ্যাঁ? নিয়ে ওই অ্যাসিটিক অ্যাসিড প্রত্যেকটা মাইসকে কেয়ারফুলি, খুবই কেয়ারফুলি এখানে কাজ করতে হয়। অ্যাবডোমেন, অনেকে কি করে যে আপনার অ্যাবডোমেনে ড্রাগ পুশ করতে গিয়ে অ্যাবডোমেন ছিঁড়ে ফেলেন। বাট আমাদের কিন্তু এথিক্যাল ওয়েতে কাজ করতে হবে। আমরা যখন মাইসে কাজ করব আমাদের তাদের সাথে প্রপার সিম্প্যাথি থাকতে হবে, যে আমরা তাকে স্যাক্রিফাইস করব ঠিক আছে, কিন্তু তাদের প্রতি সিম্প্যাথি থাকতে হবে। তো এখানে আমরা অ্যাবডোমিনাল রুটে যখন ড্রাগটা পুশ করব তখন আমাদের যে ইনজেকশনটা আছে ওই ইনজেকশনের সিরিঞ্জটা একটু খেয়াল করব, যে আমরা যে ইনসুলিন পুশ করার জন্য যে ইনজেকশন গুলো নেই না, যাদের সিরিঞ্জ সুচটা অনেক ছোট থাকে, ওই ধরনের ইনজেকশনটা ইউজ করব। তাহলে মোটামুটি অ্যাবডোমেনের রাপচারটা হবে। তো এখানে অ্যাসিটিক অ্যাসিড ইনডিউস দেওয়ার পরে আমরা একটু ওয়েট করব। তারপরে আমরা দেখব যে কি রিয়াকশনটা দিচ্ছে। অ্যাসিটিক অ্যাসিড আমাদের বডিতে হিউজ পেইন সৃষ্টি করে, হ্যাঁ? তো মাইসের ক্ষেত্রেও পেইন সৃষ্টি করবে, সে মোটামুটি বডি স্ট্রেস করতে শুরু করবে। এই স্ট্রেস করাকে আমরা বলি রিডিং, হ্যাঁ? তো রিডিংটা আমরা মেজার করব যে পার মিনিটে কতটুকু সে বডি স্ট্রেস করছে, এটা আমরা কাউন্ট করে ওখান থেকে আমরা ডিটারমাইন করব যে পার্সেন্টেজ অফ ইনহিবিশন অফ অ্যানালজেসিক অ্যাক্টিভিটি। মানে আমরা রিডিং গুলো মেজার করছি কিন্তু আমরা স্পেসিফিক পিরিয়ড পর পর মেজার করছি, যেরকম করে আমরা যে ইনফ্লামেটরি টেস্ট করলাম না যে 1 ঘন্টা 2 ঘন্টা, তো এখানেও ওরকম একটা ইন্টারভাল পর পর আমরা মেজার করব। আর আরেকটা বিষয় যে এখানে আপনি কিন্তু আগে ডোজ দিচ্ছেন, আগে কিন্তু আপনি স্টিমুলি দিচ্ছেন না। তো ডোজ দেওয়ার পরে আপনি যখন স্টিমুলি দিবেন দেখবেন যে কিছুক্ষণ পরে আপনার ওই যে রিডিং বা কন্ট্রিকশন হচ্ছে এটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে। তো স্ট্যান্ডার্ড এর ক্ষেত্রে তো অবশ্যই কমবে, কারণ ডাইক্লোফেনাক তো এস্টাবলিশ অ্যানালজেসিক ড্রাগ, তাই না? তো এর ক্ষেত্রে রিডিংটা ধীরে ধীরে বা ব্যথাটা ধীরে ধীরে কমতে শুরু করবে। আর যে ট্রিটমেন্ট গ্রুপ আছে আপনার কাজ হচ্ছে এখানে যে ট্রিটমেন্ট গ্রুপ গুলোর ক্ষেত্রে কিভাবে এই রিডিংটা কমাচ্ছে। যদি ভালো কমায় তাহলে আমরা মনে করবো যে হ্যাঁ এটা পটেন্ট অ্যানালজেসিক অ্যাক্টিভিটি আছে।
আর যদি মোটামুটি দেখছি যে হ্যাঁ রিডিংটা আছে, অনেকক্ষণ ধরেই আছে, তাহলে মনে করবো যে হ্যাঁ মাইল্ড অ্যানালিসিক অ্যাক্টিভিটি আছে। তো ওইটা তো আমরা শুধুমাত্র মুখে বলতে পারবো না, আমাদের কি করতে হবে, পার্সেন্ট অফ ইনহিবিশনটা ক্যালকুলেট করতে হবে যে অ্যানালিসিক অ্যাক্টিভিটিটা কতটুকু সরি, এখানে অ্যানালিসিক অ্যাক্টিভিটিটা কতটুকু দিচ্ছে, মানে পেইনটা কতটুকু ইনহিবিট করছে, এটা আমরা ওই যে সেম যে ইয়েটা ছিল, ইকুয়েশনটা ছিল, ওটা দিয়ে নিতে পারবো। এখানে দেখেন এ উইল বি দ্য অ্যাভারেজ নাম্বার অফ রিডিং অফ কন্ট্রোল গ্রুপ, মানে ওই যে প্রথম গ্রুপটা যেটা নর্মাল স্যালাইন দিয়ে আমরা টেস্ট করেছিলাম, ওটা ছিল কন্ট্রোল গ্রুপ, ওখানে কতটুকু রিডিং হচ্ছে, অ্যাভারেজ রিডিং কতটুকু হচ্ছে, ওটাকে রাখবো এতে, ওই নাম্বারটা। সাপোজ আপনার পার মিনিটে যদি 30 বার বডি স্ট্রেস করে, তাহলে ওই 30 হবে এই কন্ট্রোল গ্রুপের রিডিং। আবার সেম ওয়েতে বি তে থাকবে অ্যাভারেজ নাম্বার অফ রিডিং অফ টেস্ট গ্রুপ। এখন যদি বি গ্রুপে পার মিনিটে 10টা অথবা 15টা যদি বডি স্ট্রেস থাকে, তাহলে আমরা এটা এখানে লিখবো, লিখে এখান থেকে পার্সেন্টেজ বের করবো। সেম ওয়েতে আমরা এই ডাইক্লোফেনাক সোডিয়াম স্ট্যান্ডার্ডের ক্ষেত্রেও শুধু বি ভ্যালুটা চেঞ্জ হবে, এখানে বি থাকবে তখন স্ট্যান্ডার্ড গ্রুপ, যে অ্যাভারেজ নাম্বার অফ রিডিং পার স্ট্যান্ডার্ড। এখান থেকে আমরা ইনহিবিশন ক্যালকুলেট করব। আর এরকম ভাবে আমাদের টেবিল তৈরি করতে হবে। হ্যাঁ, আমি খুবই তাড়াই ছিলাম, আপনাদের এই জন্য টেবিলটা আপনাদের দেখাতে পারছি না, সরি। দেখাতে পারলে আরো একটু ভালো হতো। যে আপনি 4টা এরকম র করবেন, করে প্রথমটাতে রাখবেন যে ইনহিবিশন কতটুকু হইলো এই টেস্ট গ্রুপ দুইটাতে। এখানে কিন্তু টেস্ট গ্রুপ দুইটা, একটা 100 mg per কেজি বডি ওয়েট আর একটা হলো 200 mg per বডি ওয়েট, এটা রাখবেন। আরেকটাতে রাখবেন আপনার এই ডাইক্লোফেনাক সোডিয়ামের কতটুকু রিডিং মিনিমাইজ করেছে, রেখে ওখান থেকে আপনাকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে হবে যে হ্যাঁ কত পার্সেন্ট অ্যানালিসিক অ্যাক্টিভিটি দিচ্ছে। আবার আপনি একটু কম্পারিজন করবেন যে এর ইনহিবিশন কতটুকু, আবার স্ট্যান্ডার্ডের ইনহিবিশন কতটুকু। যদি দেখি যে হ্যাঁ মোটামুটি একটা অ্যাকসেপ্টেবল ভ্যালুতে আছে, দেন আমরা বুঝতে পারবো যে এই সাবস্টেন্স বা এই এক্সট্রাক্টের অ্যানালিসিক অ্যাক্টিভিটি আছে। তো এখানে দেখেন আপনাদের তো ফিগারে আমি বোঝাতে পারছি না যে এটা নর্মাল পজিশন মাইসের, আর যখন আমরা অ্যাসিটিক অ্যাসিড দিই তখন এরকম বডি স্ট্রেস করতে শুরু করে। হ্যাঁ, তো আপনারা যদি একটু কেউ হন, ইন্টারেস্টেড হন, আপনারা গুগল করে অথবা ইউটিউবে একটু দেখে নিতে পারেন যে রিডিংটা কিভাবে হয়। সে 2 পা এরকম সামনে দিয়ে বডি স্ট্রেস করতে শুরু করে। তো এটা কতক্ষণ ধরে করছে পার মিনিটে, হ্যাঁ এটা মেজার করতে হবে। করে এখান থেকে আপনাকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে বের করতে হবে যে এই রিডিং মিনিমাইজের জন্য আমাদের এজেন্টটা কিভাবে কাজ করছে। আচ্ছা, আমি একটু ফাস্ট বলছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? না না না, কেন বলবো? না আপু ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছেন তো আমি যা বলছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা ছিল আমাদের পেরিফেরাল অ্যানালিসিস টেস্ট। দেন আমরা কি করবো, সেন্ট্রাল অ্যানালিসিস যে টেস্টটা আছে, এটা কিন্তু আমি আগেই বলেছি যে এখানে হিট স্টিমুলি অ্যাপ্লাই করতে হবে আপনাকে। হ্যাঁ, এই হিট স্টিমুলি অ্যাপ্লাইং এর জন্য আপনার দুইটা মেথড আছে, একটা হলো হট প্লেট মেথড আর একটা হচ্ছে টেল ফ্লিক মেথড। তো আপনি চাইলে দুইটাও করতে পারেন টেস্ট, বা একটা দিয়ে করলেও হবে, যে হট প্লেট মেথড দিয়ে করছেন। আমি আগে আপনাদের এটা দেখিয়ে দিই, দ্যাট ইজ দ্য হট প্লেট। এটা এখানে মোটামুটি এই যে হট প্লেটের এই সারফেসটা আছে না, এখানে আমরা মোটামুটি একটা হিটের মতো ক্রিয়েট করি, যে 55 ডিগ্রি সেন্টিগ্রেড তার আশেপাশে হিট ক্রিয়েট করি। বিকজ এর থেকে বেশি যখন আমরা হিট ক্রিয়েট করবো, আলটিমেটলি মাইসের পাটা পুড়ে যাবে। হ্যাঁ, এটা একটু আপনারা খেয়াল রাখবেন। তো এখানে হিট ক্রিয়েট করে আমরা পেন দিচ্ছি। পেন দেওয়ার পর আমরা দেখছি যে এই পেনের এগেনস্টে আমাদের টেস্টিং ড্রাগ গুলো কিভাবে কাজ করছে। তো সেম আপনারা এখানে ডোজ গুলো ওরকমই রাখবেন, ওই যে যেটা আমরা রিডিং টেস্টে বা অ্যান্টি ইনফ্লামেটরি টেস্টে করেছি, যে কন্ট্রোল গ্রুপ, পজিটিভ কন্ট্রোল গ্রুপকে আমরা স্যালাইন দিব, আর দুইটা টেস্টিং গ্রুপকে আমরা এরকম দুইটা ডোজ দিব, আর 4 নম্বর গ্রুপকে আমরা স্ট্যান্ডার্ড ডোজ বা পজিটিভ কন্ট্রোল গ্রুপ রাখবো, আর 1 নম্বর গ্রুপকে নেগেটিভ কন্ট্রোল রেখে আমরা তাদেরকে আগে এক্সট্রাক্ট দিয়ে নেব। এটা একটু মাথায় রাখবেন সবাই, যে প্রথমে আমরা যেই টেস্টই করি না কেন আগে তাদের ট্রিটমেন্ট দিব, তারপরে তাদের স্টিমুলি দিব। তো স্টিমুলি দিব এখানে 1 ঘন্টা পর, দেখেন 1 ঘন্টা পর তাদের স্টিমুলি হিসেবে এরকম হট প্লেটের উপরে রাখতে হবে, এরকম হট প্লেটের উপরে রাখতে হবে।
মোটামুটি 15 সেকেন্ডের মতো রাখা হয়। তো 15 সেকেন্ড রাখার পরে আমরা দেখি যে এ লাফ দিয়ে উপরে উঠছে কিনা। দেখেন পেইন দিলে কিন্তু অটোমেটিক্যালি এ লাফ দিয়ে এরকম উপরে উঠতে চেষ্টা করে। তো যখন এই পেইনের এগেনস্টে কোনো ড্রাগ কাজ করবে, সে তখন এরকম উপরে ওঠার চেষ্টাটা কম করবে। হ্যাঁ? আর যদি পেইনের এগেনস্টে কাজ না করে তাহলে কিন্তু এ চাইবে কি এখান থেকে রেস্কিউ করার, বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এখান থেকে আমরা কি করব, একটা সার্টেন পিরিয়ড ধরে আমরা এই যে কতটুকু সে রিয়াকশন করছে এটা ডিটারমাইন করব। এই যে রিয়াকশন পিরিয়ড আমি বলেছি যে 30 মিনিট পর্যন্ত, আগে তো 0 মিনিট, তারপরে 30, 60, 90 এরকম ইন্টারভাল আপনারা করে নেবেন যে কতটুকু রিয়াকশন দিচ্ছে তারা। যদি আমরা দেখি যে রিয়াকশন টাইমটা খুব কম, অনেকক্ষণ পর সে উপরে ওঠার চেষ্টা করছে, তাহলে আমরা দেখবো যে ওই সাবস্টেন্স বা ওই ট্রিটমেন্ট গ্রুপের অ্যানালিসিস অ্যাক্টিভিটি থাকতে পারে। তো সেটা আমরা এরকম সেম ওয়েতে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর জন্য পার্সেন্ট অফ ইনহিবিশন পেইনটা ডিটারমাইন করে ভ্যালুগুলো পাবো। স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আলাদা পাবো আর দুইটা ট্রিটমেন্ট গ্রুপের ক্ষেত্রে আলাদা আলাদা ইনহিবিশন অফ পেইন ভ্যালু পাবো। দেন আমরা কম্পেয়ার করবো যে হ্যাঁ ভ্যালুগুলো কি সিমিলার রয়েছে বা কাছাকাছি রয়েছে। তাহলে যদি দেখি যে হ্যাঁ মোটামুটি একটা স্ট্যান্ডার্ডের মধ্যে আছে, দ্যাট মিনস দ্য সাবস্টেন্স হ্যাজ অ্যানালিসিক অ্যাক্টিভিটি। তো আপনাকে টেস্ট করে অবশ্যই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে হবে, না হলে কিন্তু আপনার আলটিমেট রেজাল্ট আসবে না। তো এই ছিল আমাদের অ্যানালিসিক অ্যাক্টিভিটি টেস্ট। আর লাস্ট যেই টপিকটা ছিল সেটা হলো অ্যান্টি ডায়রিয়াল অ্যাক্টিভিটি টেস্ট। তো আপনার মোটামুটি যেই টেস্ট গুলোই করবেন, চেষ্টা করবেন যে গ্রুপের যে ইয়েগুলো এগুলো সেম রাখার। যে আপনি কন্ট্রোল গ্রুপ রাখছেন, নেগেটিভ কন্ট্রোল গ্রুপ, নর্মাল স্যালাইনের গ্রুপ, তো আপনি চেষ্টা করবেন ওদের যে কোনো টেস্টের ক্ষেত্রে ওই কয়েকটা মাইসকে নেগেটিভ কন্ট্রোল গ্রুপে রাখা। আর যেখানে ট্রিটমেন্ট দিচ্ছেন ওই গ্রুপগুলোকে সবসময় ট্রিটমেন্ট গ্রুপে রাখবেন। আর বাকি যে গ্রুপটা ওটা হলো স্ট্যান্ডার্ড বা পজিটিভ কন্ট্রোল। তো এরকম করে আপনি এখানেও অ্যান্টি ডায়রিয়াল অ্যাক্টিভিটির জন্য এরকম 4টা গ্রুপ করবেন, আর গ্রুপে 5টা মাইস রাখবেন। তারপরে গ্রুপ 1 কে আপনি নেগেটিভ কন্ট্রোল হিসেবে শুধু ডিস্টিল ওয়াটার, আগের গুলোতে আমরা দেখেছি নর্মাল স্যালাইন, বাট এখানে অ্যান্টি ডায়রিয়াল অ্যাক্টিভিটির জন্য আপনাকে এখানে প্লাসিবো হিসেবে ডিস্টিল ওয়াটার খাওয়াতে হবে। হ্যাঁ, ডিস্টিল ওয়াটার খাওয়াতে হবে। আর এখানে আমি কি করেছি, এখানে গ্রুপ 3 এন্ড গ্রুপ 4 দেওয়া আছে, এখানে একটু কারেকশন হবে। গ্রুপ 2 এন্ড গ্রুপ 3 এই দুইটা গ্রুপকে আমরা এই যে আগের মতো করেই ওরালি তাদের এক্সট্রাক্ট খাইয়ে দিব। আর যে বাকি যে গ্রুপ 4 থাকবে ওটাকে আমরা স্ট্যান্ডার্ড ড্রাগ দিব। স্ট্যান্ডার্ড ড্রাগ হিসেবে এখানে আমি ব্যবহার করেছি লোপেরামাইড। ইটস অ্যান অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ, এস্টাবলিশড ড্রাগ। তো একে আমরা গ্রুপ 4 এ পজিটিভ কন্ট্রোল হিসেবে ব্যবহার করি। তারপরে কিছুক্ষণ রেস্টে রাখবো, রেখে 1 ঘন্টা পরে তাকে আমরা একটা ক্যাস্টর অয়েল খাওয়াই দিব। এই ক্যাস্টর অয়েল উইল বি স্টিমুলাস ফর ডায়রিয়া। হ্যাঁ, তো জানি আমরা যে ইটস এ ল্যাক্সাটিভ এজেন্ট, এটা আমাদের ডায়রিয়া ক্রিয়েট করে। তো এদেরকে এই 0.3 ml পর্যন্ত ক্যাস্টর অয়েল খাওয়াই দিই, দিয়ে তারপরে তাদেরকে মনিটর করব যে হ্যাঁ কতটুকু ফিকাল ক্রিয়েশন হচ্ছে। তো এখানে ফিকাল ক্রিয়েশন দেখার জন্য আমাদের একটা ফিগার দেখায় যে এরকম এরকম ট্রান্সপারেন্ট কোন একটা কেজের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, এখান থেকে এই যে ফিকাল ভলিউম গুলো আপনাকে কালেক্ট করতে হবে, করে এগুলো ওয়েট করতে হবে। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে খাওয়াই দিচ্ছে, গ্যাস্ট্রিক গ্যাবেজ দিয়ে ক্যাস্টর অয়েল খাওয়াই দিচ্ছে, দ্যাট ইজ আ গ্যাস্ট্রিক গ্যাবেজ। তো এখানে আমরা এই আগের টেস্ট গুলোতেও ওরাল রুটে যাই খাওয়াই না কেন এরকম গ্যাস্ট্রিক গ্যাবেজ দিয়ে খাওয়াতে হবে, খুবই কেয়ারফুলি খাওয়াতে হবে। আর এরকম করে আমরা ফিকাল ভলিউমটা মেজার করব, প্রত্যেকটা ইয়ের ক্ষেত্রে মেজার করব টেস্টিং সাবস্টেন্স করে। তারপরে আমরা টেস্টিং যে গ্রুপ তার সাথে স্ট্যান্ডার্ড যে ফিকাল ক্রিয়েশনটা মেজার করব, যে এই যে আমাদের ড্রাগ গুলো আছে বা আমাদের ট্রিটমেন্ট যে এক্সট্রাক্ট গুলো আছে এগুলো ডায়রিয়ার এগেনস্টে কতটুকু কাজ করছে। তো প্রথমে যখন আমরা ক্যাস্টর অয়েল দিব তখন কিন্তু মোটামুটি ফিকাল ক্রিয়েশনটা বেশি হবে। ধীরে ধীরে সার্টেন পিরিয়ড টাইম পরে আমাদের এই এটা কমে যাবে। হ্যাঁ, ফিকাল ক্রিয়েশন কমে যাবে। তো এটা মেজার করব। তারপরে আমরা এই যে সেম আগের মতোই এই এক্সপেরিমেন্ট দিয়ে প্রথমটা হবে আমাদের নেগেটিভ কন্ট্রোলের ক্ষেত্রে ফিকাল ক্রিয়েশন, আর পরেরটা হবে ট্রিটমেন্ট গ্রুপ অথবা স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে ফিকাল ক্রিয়েশন দিয়ে এখান থেকে আমরা
পার্সেন্ট অফ ইনহিবিশন অফ ডায়রিয়াটা মেজার করব, আর তারপরে আবার সেম ওয়েতে আমরা ইয়ে করব, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর জন্য আমরা ইয়ে করব, টেবিল করব। তারপরে এখান থেকে কম্পেয়ার করব যে হ্যাঁ স্ট্যান্ডার্ড দ্যাট মিনস লোপেরামাইড এর পার্সপেক্টিভে ওই যে এক্সট্রাক্ট ওটার কি ইফেক্টিভিটি রয়েছে। হ্যাঁ, যদি মোটামুটি সিমিলার ইফেক্টিভিটি অথবা কাছাকাছি ইফেক্টিভিটি হয় তাহলে আমরা এটাকে ধরতে পারি যে হ্যাঁ দিস সাবস্টেন্সেস অ্যান্টিডায়রিয়াল অ্যাক্টিভিটি। তো এভাবেই আপনারা টেস্ট করবেন। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আমাকে কি শোনা যায়? জি, শোনা যায়। আচ্ছা, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আমি ৩টা এক্সপেরিমেন্ট সম্পর্কে বললাম। আপনাদের কি কোনো ধরনের প্রবলেম আছে বা কোশ্চেন আছে? থাকলে আমাকে করতে পারেন। কোশ্চেন না, হ্যাঁ আছে, অনেক কয়টা কোশ্চেনই আছে। সেটা হলো যে এনিম্যাল হাজবেন্ডারি নিয়ে বা এনিম্যাল হ্যান্ডলিং নিয়ে আপনি কিছু বললেন। ওখানে খাবার, সেটা হলো হুম। মাইস হোক বা র্যাট হোক যেটাই হোক, ওটা খাবারের ক্যালকুলেশনটা একটু বলে দেন যে আমরা কিভাবে এই ক্যালকুলেশনটা করব। আচ্ছা, মনে করেন খাবারের ক্যালকুলেশন। জি বলেন। হ্যাঁ, মনে করেন যে আমরা যখন ড্রাগ দিচ্ছি, হুম। একটা র্যাটের মানে র্যাট বা মাইসের ওজন ৩০ গ্রাম, আরেকটার ওজন ৪৫ গ্রাম, আরেকটার ওজন ৩৫ গ্রাম। সবগুলোর হুম। জন্য তো ডোজ সিমিলার হবে না, তাই না? আমরা এভারেজ ওয়েট কালেক্ট করব। আপনি ৫টা মাইস নিচ্ছেন, কারো ওজন ৪০ গ্রাম, কারো ওজন ৪২ গ্রাম, কারো ওজন ৪৫ গ্রাম, কারো ৫০। তো ৫টা মাইসের ইন্ডিভিজুয়াল ওয়েট ক্যালকুলেট করে ওখান থেকে আমরা এভারেজ করব। ধরেন ৫টা মাইস ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করলাম, পা দিয়ে ভাগ করলাম, ৪৫ গ্রাম হলো। তো এই ৪৫ গ্রামটাই হবে স্ট্যান্ডার্ড। এটার এগেনস্টে আমরা ডোজ তৈরি করব। আমরা কি সেপারেট মাইসকে সেপারেট ডোজ দিচ্ছি না? না, না, মানে সেপারেট ডোজের ডোজ দিচ্ছি না। আপনারা গ্রুপকে সেপারেট দিবেন। যে ৫টা গ্রুপ রাখছেন, ৫টা গ্রুপকে সেপারেট দিবেন। আর পার গ্রুপের যে ৫টা মাইক আছে তাদের কিন্তু সিমিলার ডোজ দিচ্ছি আমরা। কেন দিচ্ছি আমরা? তো মানে ডোজের তো একটা ক্যালকুলেশন আছে, তাই না? ওইরকম করে তো দেওয়ার কথা। ইভেন আমিও অ্যানিমাল মডেল নিয়েই কাজ করেছি, আমি র্যাট নিয়ে করেছি, মাইস নিয়েও করেছি। তো আমরা তো সেখানে ওই যে ফোর্সফুলি নিডল যেটা আছে ওটা দিয়ে সরাসরি ডোজ দিয়ে দিই, এবং ইভেরি মানে প্রত্যেকটা মাইচের জন্য সেপারেট ডোজই তো দিচ্ছি, কারণ কারোর জন্য তো বেশি হবে আবার কারোর জন্য কম হবে, তাই না? আচ্ছা, আমি প্রথমে একটু বলে নিয়েছিলাম যে আপনারা যখন মাইস বা র‍্যাট সিলেক্ট করবেন তাদের ইয়েগুলো ওয়েট গুলো যেন একটু সিমিলার থাকে। হ্যাঁ, যে একটা যেন রেশিওর মধ্যে থাকে। তো ওখান থেকে আপনি ১ গ্রাম বা ২ গ্রাম ওয়েট কমের জন্য আমার মনে হয় না কোনো প্রবলেম হওয়ার কথা। তো এই জন্য আমরা এভারেজ ওয়েটটা ক্যালকুলেট করি। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, না বুঝতে পেরেছি। আ মানে হয়তো পারপাসটা ভিন্ন হচ্ছে, এজন্য হয়তো চেঞ্জ হচ্ছে। আমি বুঝতে পেরেছি। সমস্যা নেই। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন লিটারেচার রিভিউ করবেন, হ্যাঁ? আপনি দেখবেন যে একটা এক্সপেরিমেন্ট বিভিন্নভাবে করছে। তো আপনি হয়তোবা পার মাইসকে দিয়েছেন, আলাদা করে ডোজ দিয়েছেন। দেখবেন আপনি লিটারেচার রিভিউ করে দেখবেন যে অনেকগুলো লিটারেচারে এরকমও রয়েছে যে আপনার এভারেজ ওয়েটটা ক্যালকুলেট করে এইজন্যই ওয়েটটা আপনার সিমিলার রাখতে হয় বা কাছাকাছি রাখতে হয়। যাতে আপনি ১ গ্রাম বা ২ গ্রাম ওয়েটের জন্য তেমন কোনো ভ্যারিয়েশন আসবে না ডোজে। তো এরকমও করা যায়। বুঝতে পেরেছেন? আর ফুডের কথা কে যেন বলল হ্যাঁ, যে আচ্ছা, ফুডের ক্ষেত্রে আপনার যে পিলেট ডায়েট, এখানে আপনি এটার একটা ক্যালকুলেশন আমার কাছে আছে। বাট আপনি এখানে কি করবেন? আমাদের এই যে 9:3:3, 9:4:4 আমাদের যে সুষম খাদ্যের যেই রেশিওটা এটা মেনটেন করবেন। তো 9 এ রাখবেন আপনি ফ্যাট, আর 4:4 এ রাখবেন প্রোটিন অ্যান্ড আপনার যেই গ্লুকোজ, সরি, সুগার, শর্করা যেই সাপ্লিমেন্ট আছে। তো এখানে আপনি ফ্যাট হিসেবে রাখতে পারেন ভেরিয়াস অয়েল। আর এখানে ওই প্রোটিন হিসেবে আমরা অনেক সময় শুটকি ব্যবহার করি, শুটকির গুঁড়া। আর এখানে যে শর্করা ডায়েটের জন্য আমরা ওরকম ধান, গম, ভুট্টা এগুলোকে ক্রাশ করে একসাথে ইয়ে করে তারপরে একটা পিলেট ডায়েট করি।
অথবা মাইসের জি। ডায়েট কিনতেও পাওয়া যায়। আপনি যদি কষ্ট করতে না চান তাহলে আপনি পিলের ডায়েটের সাপ্লিমেন্টও কিনতে পারবেন। আর যদি মনে করেন যে না নিজের হাতে করবো সবকিছু তাহলে আপনি ডায়েট তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ, আমার আরো একটা কোশ্চেন আছে। আসলে অনেক কোশ্চেন আছে। আমি কোনটা জিজ্ঞেস করব। আচ্ছা আসলে ঠিক আ যদি আমি ড্রাগ যদি খাওয়ানোর পরে যদি আমি আউটপুট না পাই, কিন্তু আমি হ্যাঁ, যদি হ্যাঁ। এটা জানতে পারি কোনভাবে পেপার স্প্রে হোক বা অ্যানাদার ইয়েতে থাকে যদি জানতে পারি যে আমার এই ড্রাগটা কাজ করে বাট কোন কারণে আমার মাইসে বা রেটে কাজ করতেছে না। তাহলে আমি ড্রাগটা কোথায় যাচ্ছে বা এই ধরনের কোন টেস্ট কি আপনাদের মানে আপনাদের এখানে মানে স্লাইডের মধ্যে দেখি না এইজন্য জিজ্ঞেস করতেছি আরকি। করা হয়েছিল আচ্ছা কিনা? ড্রাগ কোথায় যাচ্ছে মানে আমি আসলে আপনার কোশ্চেনটা বুঝতে পারিনি। সরি আপনি মানে আমি আরেকবার একটু আমি বলবেন? এক্সাক্টলি বলতে চাচ্ছি গাট পারফিউশন করা হয়েছিল কি কখনো? যে ড্রাগটা কত অংশ হলো বডি নিচ্ছে, কতখানি সে হলো অ্যাবজর্ব করতে পারছে, কতখানি বের হয়ে যাচ্ছে। গাট পারফিউশন যেটাকে বলা হয় না মাইস বা আমরা র‍্যাটে। আমরা যখন টেস্ট করব এখানে টেস্ট করব আমাদের রেজাল্ট না পেলে তো আমরা আলটিমেটলি গাট পারফিউশন টেস্টটা করি না। আমি করি নাই। এখন হয়তো অন্য কেউ করলে করতে পারে। তো এটা ইফেক্টিভিটি কেন দিচ্ছে না আমরা হয়তো ধরে নিতে পারি যে হ্যাঁ ইফেক্টিভিটি নেই বা আমার কোনো এক্সপেরিমেন্টাল এরর আছে যে আমি লিটারেচার সার্চ করে দেখছি যে এই টাইপের যে প্ল্যান্ট গুলো আছে তাদের অ্যানালিসিস অ্যাক্টিভিটি আছে বাট আমি পাচ্ছি না হতে পারে আমার এক্সপেরিমেন্টাল এরর আর হতে পারে এর ক্ষেত্রে আমি যে এক্সট্রাক্টটা ইউজ করছি যে সাপোজ আমি মিথানলিক এক্সট্রাক্ট ইউজ করছি তো এই মিথানলিক এক্সট্রাক্টের সেই অ্যানালিসিস অ্যাক্টিভিটি নাই এরকমও হতে পারে ইটস মেবি না। মানে ট্রাই তো করে দেখতে হবে যে আসলে যাচ্ছেটা কোথায়। আপনি যে ড্রাগটা দিচ্ছেন ওটা তো আলটিমেটলি ওদের যে এক্সক্রিয়েশন রুট ওই রুট দিয়েই তো বের হয়ে যাবে যাচ্ছে কোথায় বলতে ওখানে গাট পারফিউশন টেস্ট আমার মনে হয় না দরকার আছে কারণ আমি যখন ইফেক্টিভিটি টেস্টে ইফেক্টিভিটি পাচ্ছি না তখন আলটিমেটলি আমি ধরতেই পারি যে এটার ইফেক্টিভিটি নেই ওকে, ওকে বুঝতে পেরেছি। আচ্ছা আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এনিওয়ান প্লিজ কোশ্চেন থাকলে করতে পারেন ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। জি ম্যাম আমরা যখন টক্সিসিটি টেস্টটা করতেছিলাম প্রথমের দিকে তখন তো আমাদের কিছু মাইস মারা যাচ্ছিল। যারা সার্ভাইভ হ্যাঁ হ্যাঁ করতেছিল তাদেরকে তো পরবর্তী টেস্টটা করতেছিলাম। জি ম্যাম আমি যখন টক্সিসিটি টেস্টটা করার জন্য যে ডোজটা দিতেছিলাম ওটা তো আমার ক্রুড ড্রাগটা ছিল। হ্যাঁ, হ্যাঁ, ক্রুড ড্রাগ ছিল ওটা। ওটা আপনি যেই এক্সট্রাক্ট নিয়ে কাজ করছেন ওটার ডোজটা ফিক্স করার জন্য মূলত আমরা টক্সিসিটি টেস্ট করি। তাহলে ম্যাম পরবর্তীতে আমি যখন আবার ওই মাইস গুলোকে দিয়ে যখন আমি টেস্ট করতেছি তাহলে ওদের ডোজটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না? মানে যারা সার্ভাইভ করতেছিল ওই ডোজের মধ্যে আমি সেটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এটা একটা গুড কোয়েশ্চেন। কিন্তু আমরা যখন একটা টেস্ট করব, হ্যাঁ? আমরা কিন্তু ডেইলি বেসিসে টেস্ট করব না। আমি একই টক্সিসিটি টেস্ট করলাম, তারপরে ওই মাইসটাকে আবার আমি রেস্টে রাখবো। আমি ওই যে অ্যাকিউট টক্সিসিটি টেস্টের মোটামুটি 10 থেকে 15 দিন পরে আবার টেস্ট করব। তো এই যে মাঝখানের যে পিরিয়ডটা আলটিমেটলি কিন্তু ওই প্ল্যান্ট এক্সট্রাক্ট আমরা যখন ডোজ খাই যে কোনো ড্রাগ আমরা তো রেগুলার ওয়েতে অনেকেই খাই আমাদের ড্রাগ কি বডিতে স্টে করে বডি থেকে এক্সক্রিয়েশন হয় না তো এই যে ডোজ গুলো দিচ্ছি এগুলো কিন্তু বডি থেকে বের হয়ে যায় তো আমরা মাইস গুলোকে আইসোলেটেড রেখে তারপরে আমরা একটা ইন্টারভাল পরপর প্রত্যেকটা টেস্ট করব এমন না যে আজকে অ্যাকিউট টক্সিসিটি টেস্ট করলাম কালকে অ্যানালজেসিক অ্যাক্টিভিটি টেস্ট করছি বা পরের দিন আমি অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি টেস্ট তাহলে কিন্তু আপনি এক্সাক্ট রেজাল্ট পাবেন না। বুঝতে পেরেছেন? জি, জি বুঝতে পেরেছি। আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা। ঠিক আছে। কারো কি কোনো কোশ্চেন না থাকলে আমি কি শেষ করে দিব? জি আপু, মনে হচ্ছে কারো কোনো কোশ্চেন নাই। আমরা তাহলে এখানে শেষ করে দিতে পারি।
আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সবাইকে অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আপু, এত ব্যস্ততার মাঝে আপনি সময় দিচ্ছেন আমাদের। হ্যাঁ, আসলে ইটস ওকে। আমি এখানে আসতে পেরেও অনেক খুশি। জি আপনি আহ, ঠিক আছে আপু, অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা নেক্সট এরকম আরো কিছু সেশন রান করবো। আচ্ছা, তো ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওকে, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এখানে শেষ করে দিতে পারি। তো এটাই হচ্ছে আমাদের আপনার ফ্রি সেশনের লাস্ট ক্লাস ছিল। তো আদার্স আমরা দুটো আরো ক্লাস নিব, সেটা হচ্ছে জোটেরো এবং ডাটা অ্যানালিসিসের উপর। এগুলো আমরা ভিডিও দিব আশা করি। আর যদি আপনাদের মনে হয় না জোটের উপর ক্লাস নেওয়া দরকার এবং আমরা এটা হ্যান্ড অন সেশন ক্লাস করব, সেক্ষেত্রে আমরা জোটেরো ক্লাসটা লঞ্চ করব। এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই আপনারা এগুলো প্র্যাকটিস করবেন বাসায়, যে আমরা এই 11টা ক্লাসে যা যা শিখছি, বেসিক্যালি ল্যাব বেসড যে ক্লাসগুলো, এগুলো তো আপনারা প্র্যাকটিস করতে পারবেন না, বা আদার্স যে জিনিসগুলো আপনারা শিখছেন ওই ক্লাসগুলো অবশ্যই আপনারা হচ্ছে কি বারবার দেখবেন, দেখে দেখে প্র্যাকটিস করবেন। এবং ওই প্র্যাকটিসটা যত আপনি ভালো হবে তত ভালো আপনি লিখতে পারবেন, তত ভালো পেপার রাইটিং এর জন্য আপনার দক্ষতা বাড়বে, আপনাদের পেপার পড়ার প্রতি একটা দক্ষতা আসবে, কিভাবে কতটুকু পড়বেন। তো এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি আজকে শিখলেন কিন্তু আপনি প্র্যাকটিস করলেন না, আর অ্যাসাইনমেন্ট না দিলে তো আপনি সার্টিফিকেট পাচ্ছেন না। তো অবশ্যই আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আর আমাদের যদি আপনাদের যদি কারো কোনো সাজেশন থাকে যে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি আর কি কি করলে ভালো হতো, তো এটা অবশ্যই আমাদের জানাবেন। এখন চাইলে আপনি বলতে পারেন, অথবা উম, ভবিষ্যতে আপনি আমাদের মেসেজের মাধ্যমে জানাতে পারেন, অথবা মেইল করতে পারেন। আরেকটা বিষয় আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনাদের ফিলিংসটা এটা আমাদের প্ল্যাটফর্মে জানাতে পারেন। ফেসবুক গ্রুপ আছে অথবা আমাদের ফেসবুক পেজ আছে, ওইখানে ফিলিংস এর আমরা একটা সিস্টেম রাখবো যে আমাদের আসলে এই ওভারঅল এই ফ্রি কোর্সটা আপনাদের কেমন লাগলো, আমাদের সার্ভিসটা কেমন, আপনাদের কিরকম মনে হয়েছে আমাদের সার্ভিসটা, এবং এর থেকে আপনি কি গেইন করতে পারছেন এটাও একটু জানাবেন। যেহেতু আমরা তো অনেক কৃপণ, বাঙালি জাতি একটু কৃপণ হয় আর কি, দেখেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না। তো এখান থেকে আপনি বড় না হয় একটু শিখলেন যে আমাদের, যে আপনি হয়তো আমরাই আপনার প্রতি কৃতজ্ঞ, আপনারা এখানে জয়েন হয়েছেন। তো আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যে আপনারা একটু ফিলিংসটা জানাবেন। আর যদি পারেন আমাদের ফেসবুক পেজ এবং লিঙ্কডইন এটা একটু শেয়ার দিবেন আপনার কমিউনিটির সাথে। এটা আমাদের হচ্ছে পেজটা এক্সপ্যান্ড হলো অনেক, যারা নতুন রিসার্চের সাথে রিসার্চ করতে চায়, শিখতে চায়, তারা আমাদের প্ল্যাটফর্মটা চিনলো। এবং আমরা তাদেরকে ট্রাই করবো যে সর্বোচ্চ যে সার্ভিসটা দেওয়া যায়। ধর আমাদের যে কোর্সটা যেটা লঞ্চ করছি ইদানিং, যে আপনারা দেখে থাকবেন হয়তো ড্রাগ ডিজাইনের যে কোর্সটা, ওই কোর্সটা আপনারা যেখানে শিখবেন এটা মনে করি যে অন্য লেভেলে আপনারা শিখবেন। এটা আমরা 10টা ক্লাস রাখছি, তারপরে তো আমাদের চিন্তা ভাবনা আমরা 15 প্লাস ক্লাস নিব। কারণ হচ্ছে ওই ক্লাসগুলো থাকবে আপনার হ্যান্ডস অন ট্রেনিং, যে প্রত্যেকটা পেপার ধরে ধরে, যে এই আমাদের 3 থেকে 4টা পেপার সিলেকশন করব আমাদেরই। তো ওই পেপার গুলোতে তারা কিভাবে ডকিং করছে আপনাদের হ্যান্ডস অন ট্রেনিং দেখানো হবে। তারা কিভাবে হচ্ছে ড্রাগটা ডিজাইন করছে, কিভাবে তারা ডিএফটি অপটিমাইজেশন, দেন হচ্ছে আপনার কিভাবে ড্রাগটা অপটিমাইজেশন করছে, এনার্জি মিনিমাইজেশন করছে, গাউসিয়ান ক্যালকুলেশন করছে। মানে এইটা আপনার অন্য লেভেলে একটা অ্যাডভান্স কোর্স থাকবে। না, এটা আপনার চিন্তাও করতে পারবেন না যে কি লেভেলের অ্যাডভান্স একটা কোর্স হতে যাচ্ছে। তো এটা যদি আপনারা অন্য কোথাও থেকে শিখতে যান, মোটামুটি আমার মনে হয় যে 5,000 টাকা নিচে কোথাও শিখতে পারবেন বলে আমার মনে হয় না। তো এবং এটা কেউ শেখায় না, সবাই শেখায় না এই কাজগুলো, আপনাদের সবাই শেখাবে না। কয়েকটা হাতে গোনা দুই একটা প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে যারা ডিএফটি বেস এই জিনিসগুলো হচ্ছে আপনার শেখায়। আর হচ্ছে আমাদের ক্লাসগুলো আপনাদের ইউটিউবে দেওয়া আছে, ইউটিউবে প্লে লিস্ট আকারে আছে। তো ক্লাসগুলো নিয়ে আশা করি ঝামেলা হওয়ার কথা না। তো আর ডেসক্রিপশন বারে নিয়মিত আপডেট হয়, আমি যেটা আপলোড করে থাকি ওটা অটোমেটিক্যালি ডেসক্রিপশন বারে গিয়ে আপডেট হয়। তো ওই ডেসক্রিপশন বারটা আপনি চেক করবেন, ঠিক আছে? তো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের পেজটা একটু আপনারা হচ্ছে শেয়ার দিবেন আপনাদের কমিউনিটির কাছে। তো আমরা তো এটা আশা করতেই পারি। হ্যাঁ, বুঝতে পারছেন তো? এটা অবশ্যই আশা রাখতে পারি, কারণ আপনারা আমাদের সাথে ছিলেন এতদিন, কিছু না কিছু হলে তো শিখতে পারছেন আপনি। এবং আমরা আরো কিছু অপরচুনিটি রাখছি, যারা হচ্ছে একটু নিজেকে পরিবর্তন করতে চায় তাদের জন্য রিসার্চ অপরচুনিটি কিন্তু আমরা রাখছি এবং ফ্রিতে। বাংলাদেশের সব জায়গায় তো টাকা দিয়ে একটা রিসার্চ, তারা পেপার কেনা বেচা করে, বিভিন্ন হচ্ছে 2 নাম্বারই যত এসব কাজ হয় কিন্তু। তো আমরা শুধু এটা যেন এই জায়গা থেকে যেন মানুষ বের হয়ে আসতে পারে, এটা আমাদের বড় প্রচেষ্টা।
আমি নিজেও একসময় এর ভুক্তভোগী ছিলাম। অনেকগুলো টাকা একটা জায়গায় আমি মানে ইনভেস্ট করছিলাম। তো তো আপনারা এই জায়গাগুলো থেকে কখনোই আমার যেটা সাজেশন থাকবে, টাকা দিয়ে কোন রিসার্চ ইনভলভ হবেন না, যে আমি টাকা দিচ্ছি আমাকে পেপারে নাম দিয়ে দেন। এই কাজটা কখনোই করবেন না, এটা আপনাদের জন্য খুবই ক্ষতি। এবং যারা এই কাজগুলো করে তারা তো খুব অনৈতিক কাজ করে, এবং তারাও তো আমাদের মতো স্টুডেন্ট। তো একটা স্টুডেন্টের কাছ থেকে কিভাবে তারা এতগুলো টাকা নিতে পারে? প্রত্যেকটা স্টুডেন্ট প্রচুর কষ্ট করে তারা টাকাটা জমিয়ে কিন্তু ওই ক্লাস একটা কোর্সে ভর্তি হয়। তারা হচ্ছে একটা পেপারের জন্য তারা হচ্ছে এনরোল করে। তো এটা প্রচুর কষ্টের টাকা। কারণ কারো বাবা যতই বড় লোক হোক না কেন, একটা স্টুডেন্টের কাছে কিন্তু টাকাটা রাখাও একটা কষ্টের, কারণ স্টুডেন্ট লাইফে আমাদের কাছে কিন্তু টাকাটা থাকে না। তো আশা করতেছি যে এই জিনিসগুলো আপনি বুঝতে পারছেন। তো ইনশাল্লাহ আমরা ট্রাই করতেছি সবাইকে নেওয়ার, এই জায়গাতে আমাদের ইনক্লুড করার। তো কাউকে রিভিউ প্রজেক্ট দিয়ে হোক, কাউকে হচ্ছে ল্যাব বেস প্রজেক্ট দিয়ে হোক, আমরা ট্রাই করতেছি। তো আপনাদের যদি মনে হয় না আমি পারবো, সেক্ষেত্রে আপনারা ওয়েলকাম, নির্দ্বিধায় আমাদের সাথে কানেক্টেড হবেন। আর যদি কারো কোনো সাজেশন থাকে আমরা কি করতে পারি বা কোন কাজটা করলে ভালো হয়, আপনাদের কোনো কোর্স যদি জানা থাকে যে ভাই এই কোর্সটা যদি লঞ্চ করতেন আর একটু ভালো হতো, সেক্ষেত্রে আমরা ওই টাইপের কোর্স আমরা লঞ্চ করবো। তো আপনাদের কি কারো কোনো সাজেশন আছে? হ্যাঁ ভাই, আমার আমার একটু সাজেশন ছিল। আপনারা তো